AI is coming for all of us. প্রত্যেক দিন you wake up and you see 10 new things বা 10টা নতুন আপডেট। আমি আপনার কাছ থেকে আজকে এআই নিয়ে শিখতে চাই। বিজনেসে কি এআই টুল মাস্ট বি এখন ইউজ করা উচিত? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট যে একদিন এআই এর দুনিয়ায় আপনি নীল নাফিস রিপ্লেস হয়ে যাবেন। হোয়াট শুড বি ইয়োর আনসার? লেটস সে অনলাইনে ইনকাম করতে চায়। কিভাবে সে অনলাইনে ইনকাম করতে পারে? ফার্স্ট কিভাবে ইনকাম করা যায়? কিভাবে আমি নিজেকে আপ টু ডেট রাখতে পারি আমি যদি রিপ্লেসেবল হয়ে না যাই? এজেন্সি ব্যবসা তোমার ফান্ডামেন্টালটা আমি বুঝি। এজেন্সি ব্যবসার কাজ একটাই, আপওয়ার্কে আমি 2020 সালে অ্যাকাউন্ট খুলছি, বছরখানে কাজ করছি। আপওয়ার্কে বেশি টাকা আমরা ইনকাম করিনি, $30,000 মতো আমরা করছি। ফাইবারে আমরা $1,20,000 মতো মনে করছি। তো আপওয়ার্কে আমি টপ রেটেড সেলার, ফাইবারে আমি প্রো সেলার। বাট আই থিঙ্ক আমি যেটা পার্সোনালি ইউজ করি আমি সেই ওয়ার্কফ্লোটা তোমাকে বলতে পারি। আর আই থিঙ্ক এটা অনেকে ইউজ করতে পারবে নতুন নতুন এআই কি আসতেছে, নতুন টেকনোলজি কি আসছে সেটা ট্র্যাক রাখার জন্য। বলিউডের সিনেমার নায়করা সিনেমা করলে সিনেমা হিট হয়ে যায়, সিনেমা যদি মিডিয়াম হয়। যদি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা এখন না পাইতাম তাহলে আমি হয়তো আরো ভুল পথে চলে যেতাম। ইভেন আমার মধ্যে অনেকে আছে হয়তো আরো অনেকে সেম জিনিস করতে চাই, ডোন্ট নো। আল্লাহ আমাদের জান্নাতে নিবে। এরপর ওদের কি হবে ভাই এটা বলেন। ওদের কি হবে তাহলে? আমি যেন না মরি সেটা ওদের মেসেজ দিত। গত বছরের বিগেস্ট ক্রিয়েটার পুরো ইন্টারনেটে ছিল ব্রেস স্কেলস। সেটা ইভান গাজির চেয়েও ওর র্যাপিড গ্রোথ ছিল। সো উই ওয়ার্ক উইথ ব্রেস, আই ওয়ার্ক উইথ ক্লিকআপ, $1 billion কোম্পানি। দ্য রিজন বিং আমার ওই ইনফ্রাস্ট্রাকচারটা আছে, আমার 45 জন মানুষ আছে, আমার টিম আছে, এন্ড দ্যাট ইজ হোয়াট উই ডু ফর আ লিভিং। আমরা 15 মিলিয়ন 20 মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেলকে আমরা সার্ভ করি। ধরেন মনে করেন আজকে আপনি নীল নাফিস না, ইউ ডোন্ট হ্যাভ এনি এজেন্সি, নো মানি, নাথিং, ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। সো হোয়াট উড ইউ ডু? ইউ নিড টু সর্ট অফ হ্যাভ অ্যান এলিভেটর পিচ, মানে লিফটে উঠে নিচ থেকে উপরে উঠে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় মধ্যে যেন তুমি বলতে পারো তুমি কি করো। দ্যাট ইজ হোয়াটস অ্যান এলিভেটর পিচ। তোমার এলিভেটর পিচকে দ্যাট ইজ হোয়াট ইউ হ্যাভ টু ফিগার আউট। তুমি যদি রেজাল্ট প্রমিস করো তাহলে তোমার পারতে হবে। নিজের ভিডিও এডিটিং এজেন্সি আছে, এত কিছু আছে, এখন পর্যন্ত এত হাংরি কেন টাকা কামানোর জন্য? হ্যালো ভাই, আপনাকে ওয়েলকাম আজকে আমাদের পডকাস্টে। সো বেসিক্যালি আপনি নিজেও পডকাস্ট করেন যেখানে হচ্ছে আপনি মেন্টরদেরকে ডেকে আনেন আপনার লাইফের প্রবলেম সলভ করার জন্য। বাট আই রিয়েলি ফিল যে আপনাকে আমার মেন্টরশিপ আমি পাইছি, কারণ যখন আপনি আমাকে কল দিয়েছিলেন এবং কল দিয়ে আমাকে যে কথাগুলো বলছেন আমার কন্টেন্ট নিয়ে বা আমার আদার্স জিনিসপত্রগুলো নিয়ে, ওগুলো নিয়ে আমার ইনডেপথ এখানে আজকে আপনার সাথে কথা বলতে চাই। আপনি আমাকে এখানে রোস্ট করতে পারেন আমার সবগুলো প্রবলেম, আমার সব যেখানে আমার আপনার মনে হয় যে হ্যাঁ আমার এখানে নিজেকে আরেকটু বেশি ইমপ্রুভ করা উচিত, আমার এভাবে যাওয়া উচিত, এভাবে যাওয়া উচিত না, আপনি আমাকে জাস্ট সাজেস্ট করবেন। আমার যে প্রবলেমগুলো আই রিয়েলি ফিল যে সেম প্রবলেমে আই থিঙ্ক আরও অনেকে পড়ে আছে। সো প্রথমে আমি শুরু করি হচ্ছে কি এআই নিয়ে। সো এখন আমি আপনার কাছ থেকে আজকে এআই নিয়ে শিখতে চাই কিভাবে আমি নিজেকে আপ টু ডেট রাখতে পারি আমি যদি রিপ্লেসেবল হয়ে না যাই। একদম বিগিনার লেভেলের জন্য যদি আপনি কিছু অ্যাডভাইস দেন, দিয়ে শুরু করেন। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি সম্রাট। দ্যাট ইজ ট্রু, এআই ইজ কামিং ফর অল অফ আস। এআই এর নতুন নতুন কী জিনিস আসতেছে না আসতেছে এটার সাথে আসলে ট্র্যাক রাখা অনেক কঠিন, কারণ প্রত্যেক দিন ইউ ওয়েক আপ অ্যান্ড ইউ সি 10 নিউ থিংস বা 10টা নতুন আপডেট। 2 দিন আগ পর্যন্ত ChatGPT অনেক ভালো ছিল, এখন যেমন ChatGPT থেকে ক্লড অনেক বেশি ভালো। সো এক রাতের মধ্যে সব পাল্টায় যায়। বাট আই থিঙ্ক আমি যেটা পার্সোনালি ইউজ করি আমি সেই ওয়ার্কফ্লোটা তোমাকে বলতে পারি। আর আই থিঙ্ক এটা অনেকে ইউজ করতে পারবে নতুন নতুন এআই কি আসতেছে, নতুন টেকনোলজি কি আসছে সেটা ট্র্যাক রাখার জন্য। আমার সাজেশন হবে 3টা জিনিস। ফার্স্টে হচ্ছে গিয়ে বি ভেরি অ্যাক্টিভ অন টুইটার। টুইটারে যেটা করতে হবে, অ্যাগেন টুইটার ইজ জাস্ট সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মধ্যে ইটস ফ্রি। সো ইউ গো অন টু টুইটারে যাওয়ার পরে যে জিনিসগুলো আমার পছন্দ, এআইটি এইসব জিনিস আমি ইন্টারেস্ট দেখাইতে হবে, তাহলে অ্যালগরিদম ওইরকম জিনিস আমাকে দেখায়। প্লাস কিছু গ্রুপস কমিউনিটিস আছে টুইটারে, স্টার্ট আপ নিয়ে, এআই নিয়ে, এখানে সবাই সব নিয়ে ডিসকাস করে। ওইখানে গেলে দেখা যায় টুইটারই সবার আগে ফার্স্ট ওয়েভ অফ টেকনোলজিগুলো দেখা যায়। টুইটার ইজ ওয়ান। সেকেন্ড আমি বলবো যে ওয়াই কম্বিনেটর নিয়ে সার্চ দিলে সবাই পাবে। লিঙ্কডইনে আর টুইটারে ওদের এভরিডে যে পোস্টগুলো হয় সেই পোস্টগুলো দেখতে, নতুন নতুন কোম্পানিকে ওরা এন্ডোর্স করে, সেখানে আসলে আমরা দেখতে পারবো যে সেরকম নতুন যে ফ্রেশ টেকনোলজিগুলো সেগুলো আসলে ওয়াই কমিউনিটির সবচেয়ে বেস্ট ওয়ে টু ফাইন্ড দ্যাম। লাস্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে ইউজ পারপ্লেক্সিটি। সো পারপ্লেক্সিটি ইজ ভেরি গুড ফর রিসার্চ। সো পারপ্লেক্সিটিতে প্রতিদিন যদি একজন সকালে উঠে যদি জিজ্ঞেস করে আজকের 10টা এআই নিউজ কি বা এআই এর রিলেটেড আপডেটস কি, ও তোমাকে একদম ফ্রেশ 10টা নিউজ বা আপডেট দিয়ে দিবে। সো এই 3টা জিনিসই আই থিঙ্ক উড বি দ্য বেস্ট ওয়ে টু সর্ট অফ কিপ ইয়োরসেলফ আপ টু ডেটেড এআই রিলেটেড জিনিসপত্র নেই। ওকে, সো আমরা একটু ইনডেপথে যাব। তার আগে আমি স্টুডেন্ট যারা আছে, যারা জব মার্কেটে এখন ঢুকবে, সো তারা হচ্ছে অনলাইনে টাকা পয়সা আর্ন করতে চায়, বাট দ্য প্রবলেম ইজ কোন স্কিল শিখবে তারা এটা বুঝতে পারতেছে না। সো একদম বিগিনার লেভেলের জন্য যদি বলেন যে ভাই এখন কোন স্কিলটা আপনার মনে হয় শেখা উচিত এআইকে অ্যারাউন্ড করে? আই থিঙ্ক দ্য বিগেস্ট স্কিল যেটা একজন মানুষ শিখতে পারে সেটা হচ্ছে এআই প্রপারলি ইউজ করা। সো কোন হার্ড স্কিল আমি আসলে সাজেশন এখন দিব না, কারণ আসলে হার্ড স্কিল শেখার জন্য এটা ডিপেন্ড করে যে আমার কোন জিনিসটা মজা লাগে। কারো যদি ডিজাইন করতে মজা লাগে সে ডিজাইন করতে পারে, ডিজাইনের মধ্যে কারো যদি থাম্বনেল বানাতে ইচ্ছা করে থাম্বনেল বানাতে পারে, কারো যদি ইউআই ইউএক্স করতে ইচ্ছা করলে সে ইউআই ইউএক্স করতে পারে, ভিডিও এডিটার যদি কেউ করতে চায় সেটাও করতে পারে, কেউ ভ্লগ সিনেম্যাটিক কাজকর্ম করতে পছন্দ করতে পারে, কেউ সফটওয়্যারের ভিডিও এডিট করতে যেতে পারে, মোশন গ্রাফিক, কেউ অন্তিক ভাইয়ের মধ্যে অ্যানিমেশন বানাতে পারে, আই ডোন্ট নো। সো এটা ইটস ভেরি ডিফিকাল্ট বলা, মানে
কে কোন স্কিল শিখতে চাবে, আই থিঙ্ক নিজে সবগুলো ট্রাই করে দেখা উচিত, তার যেটা মজা লাগবে সেটাই বেশি করা উচিত। আর মেইন যে ফান্ডামেন্টাল যেটা সবার জানা উচিত সেটা হচ্ছে গিয়ে ভালো করে এআই ইউজ করতে পারে। কেউ যদি স্টুডেন্ট হয়ে থাকে, ইউনিভার্সিটিতে বা কলেজে পড়ে থাকে, তার দরকার প্রপারলি এআই দিয়ে যেন সে কোনো টেকনিক্যাল স্কিল হালকা জানলো সেটার জন্য ফুল পটেনশিয়াল বের করতে পারে এআই দিয়ে। ধরো কেউ হচ্ছে গিয়ে মোটামুটি গ্রাফিক ডিজাইন করতে পারে, কিন্তু সে যদি প্রপারলি এআই ইউজ করতে পারে, একে জিজ্ঞেস করতে পারবে যে আসলে আমি যে ডিজাইনটা করলাম ডিজাইনটার সমস্যা কী কী, এটা ভালো কিছু আইডিয়াস দাও, বা আমার এই আইডিয়া আছে তুমি একটা আমাকে রাফ ডিজাইন বানায় দাও। সো তোর জেমিনাই দিয়ে ন্যানো ব্যানানা দিয়ে ও একটা রাফ ডিজাইন বানাইলো, সেই রাফ ডিজাইনটাকে পরে নিজে ডিজাইন করে আরও বেটার করলো, পলিশ করলো। মনে করো একটা ইউটিউবার যার একটা তোমার ধরো থাম্বনেল লাগবে, তুমি তাকে কি করতে বলা, জেমিনাইতে 10 রকমের ভ্যারিয়েশনের থাম্বনেল বানাইলা, পাঠাই দিলা, ভাই আপনার কোন স্টাইলটা ভালো লাগছে, সে বলে এই স্টাইলটা ভালো লাগছে, এই স্টাইলটা তুমি নিজে ভালো করে বানায় পলিশ করে তাকে পাঠিয়ে দিলা। আগে কি হতো, তুমি একটা ডিজাইন করে পাঠাইলা, তার পছন্দ হয় না, স্টাইল ভালো লাগে না, এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ করতে করতে তোমার 5টা ভ্যারিয়েশন বানিয়ে ফেলা লাগছে যেটা তার একটা পছন্দ হয়, বাট ইউ ওয়েস্টেড ইওর টাইম। আর জেমিনাই বা ন্যানো ব্যানানা দিয়ে তুমি এটা করে ফেলতে পারো, আগে একটা প্রোটোটাইপ পাঠায় তাকে পছন্দ করে, এরপর ইউ ক্যান জাস্ট ডু দ্য ফাইনাল ওয়ান দ্যাট মানে অনলাইন উইথ যেটা তার পছন্দ হয়েছে। ওকে, সো যেই জিনিসটা আমি বেসিক্যালি বুঝলাম যে যদি আমার আপ টু ডেট থাকতো তাহলে আমি টুইটার ইউজ করবো, রাইট? সো টুইটারে কোনো স্পেসিফিক গ্রুপ অর কীভাবে কী ফলো করলে ভালো হয়? এটাই জাস্ট টুইটারে যে কমিউনিটিস, অনেক গ্রুপ, ফেসবুক গ্রুপের মতো আসলে। সো এখানে যে ইউ উইল সার্চ স্টার্ট আপ এআই, এইসব হাজার হাজার কমিউনিটি আছে, ইউ ক্যান ফাইন্ড আপ। তাও যদি কেউ খুঁজে না পায়, জাস্ট গো অন ক্লড অ্যান্ড জিপিটি, যে জিজ্ঞেস করুক টুইটারে এআই আপডেটস পাওয়ার জন্য বেস্ট কমিউনিটিস কি, দে উইল সাজেস্ট এন্ড ইউ ক্যান জাস্ট ফাইন্ড এখন স্টুডেন্ট এবং বিগিনারদের জন্য কিছু স্পেসিফিক টুল বলেন ভাই, যেগুলো আপনি চিন্তা করতেছেন যে হ্যাঁ এখন ফ্রেশ মার্কেটে তাদের এগুলো মাস্ট বি এক্সপ্লোর করা উচিত। আসলে একটু আগে যেটা বললাম, টুল প্রতিদিনই চেঞ্জ হয়, এই ভিডিওটা দেখতে দেখতে হয়তো টুল চেঞ্জ হয়ে গেছে, বাট এখনকার জন্য যে জিনিসগুলো রেলিভেন্ট সেটা আমি বলবো। ফান্ডামেন্টাল যেটা সবসময় রেলিভেন্ট থাকা উচিত সেটা হচ্ছে ভালো করে এলএলএমগুলো ইউজ করতে পারা। এলএলএম মানে হচ্ছে ধরো চ্যাট জিপিটি, ক্লড, জেমিনাই, এগুলো ভালো করে ইউজ করতে পারা। স্পেশালি আই উড সে ক্লড ইউজ করতে পারা। ক্লড ইউজ করতে পারলে দেখা যায় আসলে সব কিছু এখন ক্লড দিয়ে করা যায়। কপি রাইটিংয়ের জন্য ক্লড ভালো, ব্রেইনস্টর্মিংয়ের জন্য ভালো, এমনকি রিসার্চের জন্য ক্লড ভালো। স্পেশালি সবচেয়ে ভালো হচ্ছে কোনো কিছু যদি বানাইতে চাও, অটোমেশন, অ্যাপ, এইসব জিনিসের জন্য ক্লড ইজ দ্য বেস্ট। মানে বলবো প্রপারলি এগুলো ইউজ করতে পারা, প্রম্পট কীভাবে করে এইসব জানা এলএলএম ইউজ করার জন্য। সেকেন্ডে আই উড সে লার্ন হাউ টু মেক অটোমেশনস। অটোমেশন যে কোনো রিগার্ডসে ক্লড দিয়ে এখন অনেক অটোমেশন বানানো যায়। যদি টেকনিক্যাল কেউ একটু হালকা হতে চায়, কোডিং জানা লাগে না, বাট তাও একটু টেকনিক্যাল হওয়ার জন্য কেউ যদি make.com বা N8N এরকম টুলগুলো ইউজ করতে পারে তাহলে দ্যাট ইজ অসাম। এরপরে আই উড মেবি সাজেস্ট দেয়ার দিস অ্যাপ কল্ড ফ্লুয়েন্টলি ইউজ করলে মানুষজনের ইংলিশ বেটার হয়। ইংলিশ বেটার হয় অ্যাজ ইন অনেকে ভালো করে ইংলিশ বলতেই পারে না বা জানেই না, তাদের জন্য ভালো। অনেকে আবার সব কিছু পারে কিন্তু প্রোনাউন্সিয়েশন ভালো না, এমনকি প্রোনাউন্সিয়েশনের জন্য আসলে কোনো ভালো করে অ্যাপ পাওয়া যায় না। সো প্রোনাউন্সিয়েশনের জন্য ইউ ক্যান ইউজ ফ্লুয়েন্টলি। এরপরে আই থিঙ্ক দিস আর দি অল, টু বি অনেস্ট উইথ ইউ। প্রপারলি কেউ যদি ইউটিউব ইউজ করে জিনিসপত্র শিখতে পারে, কোয়েশ্চেন থাকলে যদি এলএলএমকে জিজ্ঞেস করতে পারে, আর ক্লায়েন্টের সেলসের জন্য কেউ যদি ইংলিশে বেটার হতে পারে ফ্লুয়েন্টলি, আই থিঙ্ক দ্যাট শুড বি এনাফ ফর আ স্টুডেন্ট। স্পেশালি আই উড সে প্রপারলি কেউ এলএলএম ইউজ করতে পারলে তাদের ছবি টবিও বানাতে পারবে, ডিজাইনও ভালো করে করতে পারবে। ধরো জেমিনি ভালো করে ইউজ করতে পারলে সে আবার যেটা বললাম ভালো ডিজাইন করতে পারবে। ভালো ডিজাইন করতে পারলে যখন তারা ইউনিভার্সিটিতে পড়বে, প্রেজেন্টেশন, স্লাইড, এগুলোতে যাদের জন্য ইজি হয়ে যাবে। কেউ যদি হিক্সফিল্ড এই টাইপ জিনিসপত্র ইউজ করে তাহলে যেটা হবে তোমার ভিডিওস বানাতে পারবে। এখন দেখবা কোনো ইউনিভার্সিটির যে ইয়াগুলো হয়, কম্পিটিশনগুলো হয়, সেখানে ওবিসি টিভিসি বানাতে বলে, প্রেজেন্টেশন বানাতে বলে। দেখা যাবে ওবিসি টিভিসিতে ইউ ক্যান সর্ট অফ, টিভিসি না মানে ওবিসি বানাতে বলে, ওবিসির জন্য ইউ ক্যান টেক হেল্প ফ্রম হিক্সফিল্ড এআই যদি ভালো করে ইউজ করতে পারে। এমনকি বাংলাদেশের বড় বড় ব্র্যান্ডরা ওবিসিতে ইউজ করতেছে, বড় বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসরাও হিক্সফিল্ড এআই ইউজ করতেছে। হিক্সফিল্ড মানে যে কোনো এআই ইউজ করে, বাট হিক্সফিল্ড ইজ ভেরি ফেমাস ওয়েন ইট কামস টু ভিডিও জেনারেশন এআই। বাট এটাই, ইফ ইউ ক্যান লার্ন জেনারেল ইউসেজ অফ এআই, স্পেশালি এলএলএমগুলো কীভাবে কাজ করে আর ইমেজ ভিডিও জেনারেশন টুলগুলো কীভাবে কাজ করে অ্যাজ এ স্টুডেন্ট, আই থিঙ্ক দ্যাট উইল বি মোর দেন এনাফ ফর ইউ। সো বেসিক্যালি যখন একটা মানুষ বিগিনার লেভেলে আছে, হোয়াট ইউ সাজেস্ট, তার কি পেইড টুল দিকে যাওয়া উচিত নাকি ফ্রি ইউজ করা উচিত বা ফ্রি এক্সপ্লোর? আই থিঙ্ক ইটস নট অ্যাবাউট বিং এ বিগিনার, ইটস তুমি ধরো ব্যায়াম করতে চাচ্ছ, তুমি আমাকে জিজ্ঞেস করলাম আমি কী করবো, এখন আমি বিগিনার, তুমি এখন তোমাকে বলতে পারি তুমি বাসায় ওয়ার্কআউট করো বা বলতে পারি জিমে টাকাতে ভর্তি হো। ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার তুমি বিগিনার নাকি না। ইফ ইউ ক্যান ইউজ দ্যাট, বা তোমার যদি টুল সাবস্ক্রিপ্ট মানে যদি লাগে টুলটা, তাহলে ইউ পে ফর ইট। সো এটা ফ্রি হোক পেইড হোক, মানে আইডিয়ালি তোমার টাকা দিয়ে কিনা উচিত যেন প্রপারলি যেন ভালো করে ইউজ করতে পারো। যদি টাকা না থাকে তোমার কাছে আপাতত, তাহলে ফ্রি ভার্সনটা ইউজ করার চেষ্টা করো, পরে যখন ইউ হ্যাভ এনাফ মানি ট্রাই টু বাই দ্য রিয়েল ওয়ান। সো একটা যদি আমি লেটসে বলি যে পাঁচটা টপ এআই টুল বলেন যেগুলা ইউ থিঙ্ক যে নাম্বার 1 এটা থাকা উচিত, নাম্বার 2, নাম্বার 3, ইন হোয়াট রিগার্ডস? সো লেটসে ইন ইউর এজেন্সি লাইফ। আচ্ছা, আমি তোমাকে বললি আমার এজেন্সিতে আমি কি 5টা টুল ইউজ করি সবচেয়ে বেশি। সো নাম্বার 1-এ অবভিয়াসলি আই উইল পুট ক্লড
ক্লড আমি সবচেয়ে বেশি ইউজ করি আমার এজেন্সিতে, কাস্টম অটোমেশন বানানোর জন্য, কাস্টম ওয়েব অ্যাপস বানানোর জন্য এগুলো। সেকেন্ড, আই উড নট সে কমপ্লিটলি এআই, বাট এআই নেটিভ ফিচার্স আছে অনেক, সেটা হচ্ছে ক্লিকআপ। সো ক্লিকআপ আমরা ইউজ করি আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট করার জন্য। বাই দ্য ওয়ে ক্লিকআপ আমার ক্লায়েন্টও। তারপরে ক্লিকআপ অনেক ইউজ করি। ক্লিকআপের একটা সুপার এজেন্ট নামের একটা জিনিস আছে, সেটা অনেক কিছু করা যায়, বিল্ডিং অটোমেশন সিস্টেমস অনেক কিছু করা যায়। সো ক্লিকআপ উইল বি সেকেন্ড। থার্ড, আই উড পুট ক্লুলি আর গ্র্যানোলা, এই দুটি হচ্ছে মিটিং নোট টেকারের মতো। এগুলোতে মিটিংয়ে রিয়েল টাইম ফিডব্যাকস পাওয়া যায়, প্লাস মিটিংয়ে সব নোটস টোটস নেয়, নিয়ে আবার বলে তোমাকে কোনগুলো বেটার করা যেত, কোনগুলো বেটার করা যেত না। দিজ আর মাই টপ 3। এরপরে 4 নম্বরে গেলে হয়তো বা আই উড সে আমার বিজনেসে আমি ইউজ করি গামা ইউজ করি হচ্ছে টু মেক প্রেজেন্টেশনস অ্যান্ড ডেক্স। সো যখন কোনো ক্লায়েন্টের সাথে যদি কোনো প্রেজেন্টেশনে যাওয়া লাগে, যদি অনেক কম সময় থাকে, আমি জাস্ট এনাফ কনটেক্সট যেটা আমার কাছে আছে যেটা দিয়ে দিলে গামা ক্যান মেক মি আ ডেক, ওই ডেকটা ইউজ করি। ক্লায়েন্টের চেয়ে বেশি আমি গামা ইউজ করি যখন আমাদের ইন্টারনাল টিম বা ইন্টারনাল অপারেশনস টিমকে যখন আমি কোনো কিছু শেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, তখন আমি ইউজ গামা লট স্লাইডস বানানোর জন্য, কারণ ক্যানভাসে স্লাইড বানাতে অনেক সময় লেগে যায়, গামাতে ইটস কম্পারেটিভলি ইজিয়ার। লাস্টে আই উড সে এআই আমি ইউজ করি হচ্ছে গিয়ে তোমার অনেক অ্যাঙ্গেল আছে, তো আই এম ট্রাইং টু ফিগার আউট বেস্ট ইউজ কোথায় করি। আই থিঙ্ক উই ইউজ এনএটেন আ লট অ্যাজ ওয়েল, কাস্টম অটোমেশনস করার জন্য আমাদের অফিসে যখন যেসব জায়গায় দেখি রিপিটেবল প্রসেস বা এসওপিস যেখানে আমার বারবার বানানো লাগে, তো ওইখানেও আমাদের অনেক এনএটেনের বা মেকের অটোমেশনস ইন প্লেস আছে, যেগুলোতে আসলে এভরিডে অপারেশন আমাদের জন্য একটা স্মুথার হয়ে যায়। পারফেক্ট। সো আমি যদি একটু আমার মানে পার্সোনাল এজেন্সি লাইফে চলে আসি, আপনি বেসিক্যালি আপনি জানেন হয়তো আমি একটা ছোটোখাটো এজেন্সি রান করি, যেখানে আমি ক্লায়েন্টদেরকে মেটা অ্যাড সার্ভ করি, সিম্পল জিনিস। এখন হোয়াট ইউ সাজেস্ট যে কী কী টুল এই মুহূর্তে আমার এক্সপ্লোর করা উচিত, দ্যাট ইউ থিঙ্ক যে তাহলে আমি রিপ্লেসেবল হব না এই দুনিয়ায়? আসলে ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু সে, কারণ আমি যেহেতু নিজে মিডিয়া বায়ার না, তারপরে আমি যদি টপ অফ মাই হেড কিছু যদি বলতে পারি, সেটা হচ্ছে কি, প্রথমে আমার কাছে মনে হয় যারা অ্যাড রান করে তাদের অ্যাডের ক্রিয়েটিভ আইডিয়াম তোমরা হ্যান্ডেল করতেছো, অ্যাডের কপিগুলো তোমরা হ্যান্ডেল করতেছো। সো ক্লড অনেক ভালো কপির জন্য, সো ইউ ক্যান ইউজ ক্লড, যেন যে অ্যাড কপিগুলো ঠিক থাকে, যে লেখাগুলো থাকে সেগুলো ঠিক থাকে। তোমরা যেমনি ন্যানো বানানো ইউজ করতে পারো স্ট্যাটিক বানানোর জন্য, আবার মাল্টিপল ভ্যারিয়েশনস টেস্ট করার জন্য ইউ ক্যান ইউজ দ্যাট। হিক্সফিল্ড ইউজ করতে পারো অ্যাড ক্রিয়েটিভ ডিজাইন করার জন্য, ক্লড ইউজ করতে পারো, বা লাভেবল ইউজ করতে পারো, বা অনেক আছে, ইমার্জেন্ট আছে, অনেক কিছু আছে যেগুলোতে আসলে ইউ ক্যান ভাইব কোড ল্যান্ডিং পেজেস। সো আমরা তো আগে খালি অ্যাডস মানে স্প্লিট টেস্ট করতাম, ধরো একটা ঘড়ি বিক্রি করবা, তুমি 10 রকমের ভিডিও অ্যাড বানিয়ে বিক্রি করতেছিলে। এখন তুমি যদি চাও অ্যাডে ক্লিক করার পরে যে ওয়েবসাইটটা যায়, যে ল্যান্ডিং পেজটা যায়, সেই ল্যান্ডিং পেজে তুমি 10 রকমের ভ্যারিয়েশন বানাতে পারো। সো আগে একটা ওয়েবসাইট মানে অনেক সময় লাগতো, এখন ইন জাস্ট 30 সেকেন্ডস তুমি একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবা, বা একটা ল্যান্ডিং পেজ বানিয়ে ফেলতে পারবা, ল্যান্ডিং পেজের কপি চেঞ্জ করতে পারবা, ল্যান্ডিং পেজের ইউআই চেঞ্জ করতে পারবা, সব কিছু তুমি চেষ্টা করতে পারবা আসলে ক্লড দিয়ে। সো দেখা যাচ্ছে যে ক্লড দিয়ে তোমার স্প্লিট টেস্টের জন্য আরও নতুন একটা লেয়ার চলে আসছে, যেটাতে তুমি ল্যান্ডিং পেজও টেস্ট করতে পারতেছো। এবার আসলে অনেক নুয়ান্সেস আছে দ্যাট ইউ ক্যান রিয়েলি ইউজ, যেমন দের ইজ দিস টুল কল্ড অ্যাট্রিয়া, ATRIA, অ্যাট্রিয়া again is my client. ওদের ফাউন্ডার ফোর্বস 1330 আসছে কদিন আগে। ওরা আসলে আবার এরকম অ্যাড ম্যানেজমেন্ট করার জন্য প্রপার কীভাবে কী করা যায়, অনেক ওদের টুলসের ইউজ কেসেস আছে। নিজেরা ক্রিয়েটিভ বানায় দেয়, স্মার্ট দেখে যে কোন ক্রিয়েটিভ ভালো কাজ করতেছে না, নিজেরা আরও ভালো ক্রিয়েটিভ টেস্ট করার জন্য আইডিয়াস দেয়, কপিজ নিজে অনেক লিখে দেয়, অনেক কিছু নুয়ান্সেস আছে। সো আসলে টুলসের অভাব নেই। অনেক সময় যেটা হয় সম্রাট, লেট মি গিভ ইউ দিস অ্যাডভাইস, দ্যাট ইজ প্লিজ, শাইনি অবজেক্ট সিনড্রোম বলে একটা জিনিস আছে। শাইনি অবজেক্ট সিনড্রোম মানে কি, আমরা যখন একটা কাজ করি, আশেপাশে যখন কোনো কিছু শাইনি জিনিস দেখে আমরা ওটা করতে চাই। এটার অনেক সুন্দর একটা থিওরি আছে যেটা অ্যালেক্স হরমোজি বলে, সেটা হচ্ছে দ্য ওমেন ইন দ্য রেড ড্রেস। দ্য ওমেন ইন দ্য রেড ড্রেস হচ্ছে মেট্রিক্স, একটা সিনেমা আছে, জানি তুমি দেখছো নাকি, কিয়ানু রিভসের আমার খুব পছন্দের সিনেমা। ওইখানে যখন যে মেইন ক্যারেক্টার নাম হচ্ছে কি নিওকে ওর একটু মেন্টর টাইপ একটা বড় ভাই টাইপ ফিগার ছিল, যেটা হচ্ছে মরফিয়াস ওকে নিয়ে যায় একটা সিমুলেটেড দুনিয়ার ভিতরে। ওই সময় আর কি ওর ভিলেন যেটা এজেন্সি অনেক থাকে, তো বারবার ও যেটা করতেছিল, ও ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিল। একটা পুরো সবাই তো ধরো কালো কালার জামা কাপড় পরে বোরিং, একটা মেয়ে ছিল জাস্ট রেড কালার ড্রেস পরে হাঁটতেছে। ও যখনই যে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে মেয়ের দিকে তাকায়, যে রেড ড্রেস পরা দেখে, কারণ এত অ্যাটেনশন চাচ্ছিল, যেহেতু রেড কালার ডিফারেন্ট এরকম। সো হোয়াট রিলি দ্যাট টেলস ইউ ইজ, ব্যবসাও আমাদের বারবার মোমেন্ট ইন দ্য রেড ড্রেস আসে, এমন জিনিস যেটা আমাদের করতে মন চায়, নতুন একটা টুল, এটা ইউজ করি অলওয়েজ, এটা ভালো না। মাঝে মাঝে ইফ হোয়াট ইজ ওয়ার্কিং ফর মি, মানে ইফ দ্যার ইজ সামথিং দ্যাট ইজ ওয়ার্কিং ফর মি, মাঝে মাঝে আমার আই হ্যাভ টু স্টিক উইথ ইট, ওটাই করা লাগবে। এরপর নতুন কিছু আসলে সাইডে একটু টেস্ট করা উচিত। অনেকেই করে কি পুরো জিনিসটা বন্ধ করে নতুন কিছু জিনিস টেস্ট করতে যে পুরো সিস্টেমটা ভেঙে যায়। মনে করো ধরো তুমি ক্লিক ফানেলস দিয়ে তোমার ফানেল রান করতেছো, হঠাৎ করে তুমি এক জায়গায় দেখলে গো হাই লেভেল বেটার, হঠাৎ করে তুমি ফানেল বন্ধ করে গো হাই লেভেল শুরু করতে গেছো, গো লেভেল তুমি ভালো করে পারো না, ফিগার আউট করতে করতে এক মাসের মধ্যে তোমার ঈদের ধরো সেল শেষ, এখন তুমি ধরা। সো অলওয়েজ এই শাইনি অবজেক্ট সিনড্রোম বা এই
women in the red dress পিছনে যদি আমরা ঘোরাঘুরি শুরু করি তাহলে মাঝে মাঝে বিপদ। সো এভরি টাইম ইউ ট্রাই সামথিং নিউ ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যেন আমার এক্সিস্টিং অপারেশন যেন ভেঙে না যায়। সো আস্তে 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 টেস্ট আউট, বি interested to know about more things, like using AI. Be excited when you get নতুন AI tools to use. এটাই, just if you're excited, if you feel fascinated নতুন নতুন AI tools আসলে, I think এরপরে you will feel in love with it. You will fall in love with it নতুন AI tools use করতে করতে. So it's all that. সো আমি যদি আপ টু ডেট থাকতে চাই আমাকে টুইটার ইউজ করতে হবে। হ্যাঁ, that we have said for the third time Right. now. আর ইউটিউবে ইফ ইউ সাজেস্ট মি যে ভাই তোমার সারাউন্ডিংটা ইউটিউবে এরকম রাখা উচিত। YouTube, আচ্ছা, so it's difficult for me to tell a name. YouTube যেমন I follow Varun Maya a lot, Indian creator Varun Maya, ইংলিশে ভিডিও ইন্ডিয়ান, হ্যাঁ Varun Maya, রাইট। ইংলিশে ভিডিও বানায় বাট ইন্ডিয়ান। ওনার সাথে মেবি আপনার একটা ভিডিও আছে? না, কিছু নাই, ঈশান শর্মার সাথে আছে। ও আচ্ছা। সো Varun Maya বিগ ফ্যান। সো Varun Maya AI নিয়ে খুবই নতুন নতুন জিনিস সবকিছু দেয়। আরেকজন ইন্ডিয়ান আছে ভ্যারাভ মনে হয়, ভ্যারাভ আই ফরগট হিজ নেম, ভালো ভিডিওস বানায়। ইংলিশে আসলে আমার ইউটিউব অ্যালগরিদমটা এরকম হয়ে গেছে, আমি এত এই জিনিস দেখি, কোনো একটা সার্টেন চ্যানেল নেই যারা খালি নিউজ আমার কাছে আসে। তো ছোটো ছোটো চ্যানেলের নতুন নতুন যে এ আপডেট আসে ওইটি আমার ইউটিউবে ফিরে চলে আসে। সো আই ডোন্ট সি দ্য নেমস বেসিক্যালি, বাট বারবার যদি কারো ভিডিও দেখে আই উড সে Varun Maya, টেকনোলজি এআই এইসব জিনিস নিয়ে। সো Varun ইজ অসম, প্লাস মোস্টলি টুইটার অ্যান্ড লিঙ্কডইন এআই গেট টু নো অ্যাবাউট অল দ্য নিউ এআই নিউয়ান্সেস। না, আমি এই জিনিস এই জন্য আজ করলাম কারণ যেহেতু আপনি আমার মেন্টর এখন, সো আমি আমার ইউটিউবটাকে এরকম ভাবে করতে। এটাই, তুমি যদি সার্চ দাও এআই এটা নতুন টপ 10 এআই, এটা ক্লডের নতুন কি কি করা যায়, এরকম কয়েকটা ভিডিও 10-20টা ভিডিও দেখো, এরপর দেখা যাবে তোমার ফিড এরকম আসা শুরু করছে। যখন আসা শুরু করছে ইউ হ্যাভ টু ক্লিক অন দেম, ক্লিক করতেছো দেখতেছো, ফোর্স করে তোমার অ্যালগরিদমটাকে তোমার চেঞ্জ করে ফেলতে হবে। সো ইনস্টাগ্রামে মাঝে মাঝে এরকম করে, ধরো আমার দুইটা ইনস্টাগ্রাম আছে, একটা হচ্ছে কি ফালতু জিনিস আসে, মানে সব জিনিস আছে এন্টারটেইনমেন্ট, আর একটা হচ্ছে সব প্রোডাক্টিভ জিনিস আছে। সো মাঝে মাঝে প্রোডাক্টিভ জিনিস দেখতে দেখতে ফালতু জিনিস আসে, তো ভুলে গেছি যেটা প্রোডাক্টিভ, এটা দেখে ফেলি কয়েকটা, এরপর অ্যালগরিদম আবার নষ্ট হয়ে যায়। তারপর আবার করি কি, আমি যখন যখন আবার ফালতু জিনিস আসে ইনস্টাগ্রামে, ওই 3টা ডটে ক্লিক করার পর একটা অপশন থাকে ইন্টারেস্টেড, নট ইন্টারেস্টেড, আমি নট ইন্টারেস্টেড দিতে থাকি, যেগুলো আমার বেশি ভালো লাগলে আমি ইন্টারেস্টেড দিতে থাকি। অ্যালগরিদম ডেটাটা পায়, দেখা যায় উইদিন 10-15 রিলস আবার অ্যালগরিদমটা ঠিক হয়ে যায়। না, এখানে আমার একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে আমি ভালো ভালো অ্যালেক্স হরমোজের একটা ভিডিও পাইলাম, অমুকের একটা ভিডিও, তমুকের একটা ভিডিও ইউটিউবে, সবগুলোর আমি নতুন নতুন ট্যাবে খুলে রাখছি। প্রত্যেকটা ভিডিও আমি মানে প্রত্যেকটা ভেবে রাখছি যে প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভিডিও আমার দেখতে হবে। যখন একটা ভিডিওতে আমি যাচ্ছি, ভিডিওটা আমি 2-3 মিনিট দেখতেছি, এরপর আমি মানে অ্যাটেনশন ধরে রাখতে পারছি না। সো হোয়াট শুড ইউ সাজেস্ট, যে কি করলে করা উচিত? সো এটাতে আসলে কোনো সাজেশন নেই, ইট ইজ আ হিউম্যান ইস্যু দ্যাট ইজ আই এম নট বিং এবল টু ডেডিকেট মাইসেলফ টু ইট। সো এটা কোনো উত্তর নাই, এটা আসলে ইউ হ্যাভ টু হোল্ড ইউরসেলফ অ্যাকাউন্টেবল। ধরো আমার দুপুর 3টা বাজে আমার বাসার সময় হুজুর আসতো পড়াইতে, দুপুর 3টা বাজে আমার সবচেয়ে বেশি ঘুম আসতো। আমি আমার লাইফে জীবনে দুপুরে ঘুমাই নেই, যেদিন যেদিন হুজুর আসে খালি তখনই আমার ঘুম আসে দুপুরে। আমার ছোটোবেলা অনেকে না দুপুরে ঘুমাইতাম না, আমি খেলতে যেতাম 4টা বাজে, স্কুল থেকে আসতাম 2টা বাজে, তো 1 ঘন্টা আমি হুজুরের কাছে পড়তে দিতাম। তো আমি তাও ঘুমাইতে পারতাম না, কারণ আমি হুজুরের কাছে না পড়লে আমার মা আমাকে বকা দিত। সো ইউ নিড টু ফাইন্ড সামথিং দ্যাট হোল্ডস ইউ অ্যাকাউন্টেবল। আমি যেরকম আমার কাছে আমি খুবই অলস, আমি তেমন একটা কাজকর্ম করি না আসলে সম্রাট। আমি কাজ করা লাগে আমার এখন এই কারণে, কারণ আমি যদি কাজ না করি আমি আমার অফিসে 40 জনের বেতন দিতে পারবো না। So I have put myself in a condition যেখানে if I don't work তাহলে I will suffer, I will get a punishment. So if you think যে তুমি পারতেছো না, তাহলে find a way to hold yourself accountable, যেটা না করলে I will be punished with this. রাইট। সো or আমি এটা করলে I will be rewarded with this. তুমি অনেক টাকা কামাও, তারপরও you don't let yourself buy new shirts বা new shoes. তুমি ধরে নিছো যদি আমি এই মাসে 5 লাখ টাকা কামাইতে পারি, তাইলে আমি 20 লাখ টাকাটা জুতা নিজেকে কিনতে অ্যালাউ করবো। সো ওই 20 লাখ টাকা জুতা কেনার জন্য তুমি দেখা যাবে 5 লাখ টাকা কামানোর চেষ্টা করছো, কথার কথা। সো ফাইন্ড দি স্মল রিওয়ার্ডস, বা এত ঘন্টা আমি কাজ করলে আমি 2 দিন ব্রেক নিতে পারবো, 2 দিন ঘুরতে যেতে পারবো, একটা সিরিজ দেখতে পারবো, একটা অ্যানিমে দেখতে পারবো, একটা সিরিজ দেখতে পারবো, আই ডোন্ট নো। সো ফাইন্ড আ ওয়ে টু হোল্ড ইউরসেলফ অ্যাকাউন্টেবল, টু পানিশ ইয়োরসেলফ ইফ ইউ ডোন্ট ফলো দ্যাট, অর নিজেকে কোনোভাবে পুরস্কার দিবা যদি তুমি ওটা ঠিকঠাক করে ফুলফিল করতে পারো। ওকে, সো আমাদের এজেন্সিতে এই মুহূর্তে এই একজন টিম মেম্বার আমি রাখছি, এবং সে একজন হচ্ছে গিয়ে সব কিছু হ্যান্ডেল করতেছে। সো বেসিক্যালি ওর জন্য যদি আপনি কোনো সাজেশন দেন যাতে সে মোটিভেটেড থাকতে পারে অ্যাজ আ টিম মেম্বার, সো হোয়াট শুড ইউ সাজেস্ট? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সম্রাট। সবসময় মানুষকে টাকা দিয়ে মোটিভেটেড রাখা যায় না। টাকা একটা সার্টেন, এখন তো একজন বেশি সমস্যা হবে না, যখন মাল্টিপল টিম মেম্বার্স হবে তখন ফেস করবে। একজন মানুষ যাকে তুমি ধরো 65,000 টাকা বেতন দাও, তাকে প্রমোশন দিয়ে তুমি ধরো 80,000 টাকা দিলা। সো তোমার জন্য ধরো বিজনেস ওয়াইজ হি ইজ গেটিং আ গুড বাম, বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে ইটস এ গুড বাম, যে 15,000 টাকা একটা বাম পাইছে 65 থেকে 80। কিন্তু ওর লাইফের স্ট্যান্ডার্ড ড্রাস্টিক্যালি চেঞ্জ হবে না 65 থেকে 80-তে গেলে, 5% বেটার হবে। বুঝতে পারছো আমি কি বলছি? ওকে। সো ওর জন্য ইভেন তো হি উড ওয়ান্ট দ্যাট মানি, ও খুব খুশি
2 মাস পরে হি উইড বি মানে কুল উইথ ইট, এরপরে আর কাছে এটা মনে হয় যে দ্যাট ইজ আ লট অফ মানি। সো সামটাইমস ইউ নিড টু ফাইন্ড আদার ওয়েজ যেটাতে ইউ ক্যান কিপ দেম মোটিভেটেড। সো উই হ্যাভ ফাউন্ড আ ফিউ থিংস, অ্যাগেন ভারুন ম্যারিটেন অনেক বড় একটা ভিডিও আছে, বাট আই উইল জাস্ট কোট হিম। ওয়ান অফ দ্য ওয়েজ ইজ স্টেটাস, আরেকটা হচ্ছে গিয়ে তোমার রেসপেক্ট, আরেকটা হচ্ছে গিয়ে মাস্টারি, আরেকটা হচ্ছে ইনসেন্টিভ। সো এই চারটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো কাজ করে। রেসপেক্ট আর স্টেটাস একটু ক্লোজ। তোমাকে যদি আমি বলি স্টেটাস মানে হচ্ছে গিয়ে ধর এই রুমের মধ্যে তোমার 3 জন এমপ্লয়ি আছে, কোন এমপ্লয়ি মনে করে আমি ওর থেকে একটু সুপিরিয়র। সো তার ডেজিগনেশনে হইতে পারে, তার কাজের কোয়ালিটিতে হইতে পারে, বা এমনি সোসাইটিতে তার ভ্যালু কতখানি। সো মানুষজন জীবটাই এরকম, তারা চায় হচ্ছে কি নিজেকে সুপিরিয়র ফিল করে। সো তাদের যে স্টেটাস থাকে, মনে করো তুমি যারা বেশি কাজ করো তাদেরকে প্রমোশন দিয়ে বড় ডেজিগনেশন দিতেছো, তাদেরকে অন্য কোনো এক্সট্রা দিতেছো, এই জিনিসগুলোতে তারা অনেক সময় মজা পায়, তারা ওই কোম্পানিতে কাজ করতে চায়, থেকে যেতে চায়, কারণ এখানে আমি স্ট্যাটাস পাইতেছি। অনেকে দেখবা পুরান কোম্পানি ছেড়ে আসতে চায় না, বেতন অন্য জায়গায় দিলেও তারা যেতে চায় না, কারণ এই কোম্পানিতে মনে করে ওরে ভাই সেলিম ভাই ছাড়া তো এটা হবেই না, কারণ সেখানে ইম্পর্টেন্ট ফিল করে। সো মানি ডাজন্ট ম্যাটার। মানি ডাজন্ট ম্যাটার না, মানি ম্যাটার্স, বাট মানির সাথে এগুলোও ম্যাটার করে। রাইট। সো কিছু সময় টাকা অবশ্যই দরকার, তোমার সাথে ওর ট্রানজ্যাকশনই একটা ফাইন্যান্সিয়াল, রাইট। সো তুমি কাউকে যে 40,000 টাকা ডিজার্ভ করে তুমি 5,000 টাকা দিয়ে তুমি তাকে নাটক দিলে হবে না, কিন্তু যে 40,000 টাকা ডিজার্ভ করে তাকে তুমি 40,000 টাকা দিচ্ছ, তারপরে মাঝে মাঝে টাকা রাখা কষ্ট হয়ে যায়, কারণ সে ডিমোটিভেটেড হয়ে যায়, বা আরেকজন এসে তাকে 60,000 টাকা অফার করছে তখন। সো ওই সময় হাউ ডু ইউ কিপ দেম লয়াল? সো ফাইন্যান্সিয়ালি দে শুড বি ফেয়ারলি কম্পেনসেটেড। এরপরে দিস থিংস যেটা আমি বলতেছি দে কাম ইন অ্যাজ এ লেয়ার এগুলোর উপরে। সো যেটা বলতেছিলাম আবার স্টেটাস, সো স্টেটাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে রেসপেক্ট, যে সবাই তাকে কত সম্মান করে। থার্ডে হচ্ছে গিয়ে মাস্টারি। মাস্টারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাস্টারি মানে মনে করো তুমি গেম খেলছো কখনো? হ্যাঁ, ছোটবেলায় খেলছি। কি গেম খেলছো? সাব খেলছিলাম ছোটবেলায়। সাবওয়ে সার্ফার্স খেলছো? সাবওয়ে সার্ফার্স আমি যখন খেলতাম, সাবওয়ে সার্ফার একটা লিডার বোর্ড ছিল, যে পয়েন্ট করে কে কত লিডার বোর্ডে গেছে। তো সবার ইচ্ছা ছিল ছোটবেলায় যখন সাবওয়ে সার্ফার্স খেলতো যে তার উপরে যাবে, বা কেউ যখন ক্ল্যাশ অফ ক্ল্যান খেলতো যে আমার টাউন হল কত বেশি, বা আমার লেভেল কত বেশি, বা আমার লিগ কত বেশি। কেউ যদি ভ্যালোরেন্ট খেলে, কল অফ ডিউটি খেলে, তারা চেষ্টা করে যে আবার আমার র্যাঙ্ক কত বেশি উপরে উঠছে। প্রত্যেকটা গেম এরকম একটা লেভেল আছে, যে লেভেল বাড়াতে চায়। এই লেভেল বাড়ালে কি কেউ আমাকে টাকা দিবে না? তাহলে আমি কেন লেভেল বাড়াতে চাই? কারণ আমি মনে করি এটা বাড়ালে আমি অন্যদের থেকে সুপিরিয়র, আমি যে কাজটা করতেছি এই কাজটাতে আমি বেটার। ওকে, দ্যাট ইজ মাস্টার। কিন্তু কোনো টাকা দিচ্ছে না, তাহলে কিন্তু তাও কিন্তু আমরা গ্রাইন্ড করি, চেষ্টা করি লেভেল আপ করার। দ্যাট ইজ দ্য সাইকোলজি ইউ টু ট্যাপ ইনটু। যেমন প্রত্যেকটা ভিডিও এডিটর চায় যে তারা কোনো একদিন মোশন ডিজাইন করবে, কারণ ভিডিও এডিটাররা কোনো এক কারণে মনে করে যারা মোশন ডিজাইন করে তারা হচ্ছে ভিডিও এডিটারদের একদম পিক। সো ফর সাম রিজন দে থিঙ্ক যে আই নিড টু গো দেয়ার। সো তুমি যদি এরকম একটা এনভায়রনমেন্ট বানায় ফেলতে পারো যেখানে মানুষজন আসার পরে তারা মনে করে যে এখানে দে ক্যান বি উইথ দ্য বেস্ট অ্যান্ড দে ক্যান বি বেস্ট, ওই সময় তারা এখানে থেকে যেতে চায়, বিকজ তাদের স্কিল এত র্যাপিডলি ডেভেলপ হয়। অ্যান্ড আই থিঙ্ক আমাদের কোম্পানিতে দিস ইজ সামথিং দ্যাট উই হ্যাভ বিন এবল টু সর্ট অফ ফুললি ইনস্টল অ্যাজ আ কালচার অ্যাজ ওয়েল। আমি মানে গর্বের সাথে বলি যে বাংলাদেশে আমাদের চেয়ে ভালো কোয়ালিটির কাজ কোনো ভিডিও পোস্ট প্রোডাকশন এজেন্সি বাই করতে পারবে না, সত্য হোক মিথ্যা হোক। আই বিলিভ ইট, যখন আই বিলিভ ইট মাই পিপল বিলিভ ইট। অ্যান্ড যারা নতুন আসে তারা ঢুকার সাথে আজকে নতুন ঢুকছে, কিন্তু তারা শুনতেছে যে নীল ভাই বলতেছে এটা নাকি বেস্ট এডিটিং এজেন্সি কোয়ালিটির দিক থেকে, আমার চেয়ে ভালো নাকি এডিটার নাই দুনিয়াতে বাংলাদেশে। ধাপ করে আমি বলে 2 মাস চেষ্টা করলে বলে আমি বলে বাংলাদেশের টপ 10% এডিটার হয়ে যাবো। ওয়াও, আমি তো এখানে কাজ করতে চাই। দ্যাট ইজ দ্য কালচার উই হ্যাভ সেট। ওদের সিনিয়র লেভেল লিডারশিপ এই জিনিসই বিশ্বাস করে, তারা ওদের জুনিয়রদেরকে এইটাই বুঝায়। সো দ্যাট ইজ দ্য কালচার উই হ্যাভ সেট, যে এখানে আসলে তুমি মাস্টার হইতে পারবা, তুমি যে কাজই করো। আর অনেক সময় মানুষজন এখানে থেকে যেতে চায় কারণ এখানে সে মাস্টার। ব্রিটিশ আমেরিকান টবেকের মতো বড় বড় কোম্পানিতে অনেকজন থেকে যেতে চায়, কারণ এরা মনে করি এইসব জায়গায় থাকলে সব টপ ট্যালেন্টেড মানুষজনরা এখানে থাকে। এখানে থাকলে এগুলো টাকা পয়সা না, এদের সাথে থাকলে আমি অনেক কিছু শিখতেও পারবো, ব্র্যান্ড রিকগনিশন, আরও অনেক ফ্যাক্টরস আছে। লাস্ট হচ্ছে ইনসেন্টিভ দেওয়া, যে তারা কাজ করলে তারা এটার উপরে কিছুটা পাবে। ফোর্থ যেটা বলতেছি পয়েন্ট, যেমন আমাদের অফিস আছে যে 3টা টিম আছে, কোনো এক টিম যেটা মাসে ভালো পারফর্ম করে তারা হচ্ছে গিয়ে বোনাস পায়, একটা ইনসেন্টিভ টাকা পায়। সবসময় যে ফাইন্যান্সিয়াল হতে হবে তা না, হইতে পারে যে টিম ভালো কাজ করতেছে বা যে একজন ভালো কাজ করতেছে, ইউ টেক দেম অন আ ডিনার উইথ ইউ এভরি মান্থ একবার, ইউ লেট দেম গো অন আ 2-day ভ্যাকেশন। বা যারা সিনিয়র লেভেল লিডারশিপ তাদের সবার জন্য তুমি একটা ফ্লাস্ক আনছো, নর্মাল ফ্লাস্ক, যারা সিনিয়র লেভেল লিডারশিপ তাদের জন্য ফ্লাস্কটা একটু দামি বেশি। ধরো তোমার ঘুমানোর জন্য একটা রুম আছে, আমাদের অফিসে আমি যেটা করতেছি আমাদের ঘুমানোর জন্য 2টা রুম আছে, যেই রুমের খাটটা বেশি ভালো সেই রুম হচ্ছে সিনিয়রদের। লাইক সিরিয়াসলি, মানে এডিটিং এজেন্সির ভিতরেই? হ্যাঁ। সো আমাদের অফিস 4th ফ্লোর 5th ফ্লোর 2 ফ্লোর ডুপ্লেক্স মিলে 2nd ফ্লোর পুরোটা আমি খালি করে ফেলছি যেন বলবেন ঘুমাইতে পারে। হ্যাঁ, যদি কেউ রাতে থেকে মানে একটা টাইম রাখছেন ঘুমানোর জন্য? না, যখন ইচ্ছে যে ঘুমাইতে পারে। সো খাটটা সব কিছু আছে। সো এখানে চেষ্টা করছি 2টা রুম আলাদা করে ফেলার। এক রুম হচ্ছে সিনিয়ররা ঘুমাবে, এটা একটু বেশি লাক্সারিয়াস, আর এটা হচ্ছে একটু কম লাক্সারিয়াস। নট বিকজ ডিসক্রিমিনেশন, বাট বিকজ যেন তারা চেষ্টা করে
যেন ওই লেভেলে আমি যেতে পারি, রুমে গেছি। কারণ যখন সেই রুমে গেছে অন্যান্য যারা, তাদের কাছে কিন্তু তার একটা পিয়ার একটা ভাব বেড়ে যায়, ফাপড় বেড়ে যায়, আমি কিন্তু ওইখানে যাই। এটার জন্য অনেকে কাজ করে। ইউ হ্যাভ নো আইডিয়া এই ছোটোখাটো জিনিস মানুষজনকে কত মোটিভেট করে ইন দ্য লং রান। বিকজ এই জিনিসটাকে তুমি একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল জিনিস হিসেবে না দেখে এটাকে ভাবো একটা কোম্পানি কালচার হিসেবে। সো কোম্পানি কালচারটা যখন ইনস্টল হয়ে যায় যে এভরিওয়ান ইজ হ্যাভিং টু বি বেটার, এভরিওয়ান ইজ হ্যাভিং টু বি দেয়ার বেস্ট, নট জাস্ট বিকজ অফ যে ফাইন্যান্সিয়ালি সে কম্পেনসেটেড হচ্ছে নাকি না, বাট রাদার বিকজ সে ইনসেন্টিভ প্রপারলি দিলে সে রেসপেক্টও পাইতেছে, তার স্ট্যাটাসও বাড়তেছে, সে মাস্টারি করতে পারছেই দেখে সেই ইনসেন্টিভটা পাইতেছে। তো যে প্রথম তিনটা বললাম, এই তিনটা মিলায় অ্যাজ আ বাই প্রোডাক্ট ইউ গেট রেজাল্টস। আর যখন সে রেজাল্টসও পাচ্ছে, ইনসেন্টিভসও পাচ্ছে, তখন সব কিছু মিলে ইউ গেট আ লয়াল এমপ্লয়ি হু উইল স্টে উইথ ইউ ফর এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম। যেমন আমার কোম্পানিতে আই থিঙ্ক মিনিমাম এমপ্লয়ি এলটিভি হচ্ছে 7-8 months ইফ নট মোর। সো আমার কোম্পানিতে 7-8 মাসের আগে কেউ চাকরি ছাড়েই না অ্যাভারেজ। দ্যাট ইজ আই থিঙ্ক ইজ ডিসেন্ট ফর দ্য টাইপ অফ বিজনেস ওয়ারি, নাকি তফিক? এই ভিডিও এডিটিং এজেন্সিতে এত মানুষ থাকে নাকি এতদিন? আমাদের 7-8 মাস মিনিমাম থাকি না। পারফেক্ট। আমি একটা জিনিস বলবো, যদি আপনি একটু আমাকে অনুমতি দেন, কারণ হচ্ছে পডকাস্টটা মাঝখানে ইন্টারাপ্ট করা ভালো না, বাট আপনি যে জিনিসটা বলছেন ইটস ভেরি ইম্পর্টেন্ট, যে স্ট্যাটাস, রেসপেক্ট। এবং আমি রিসেন্টলি মানে 2 মাস আগে আমি একটা চাকরি করতাম। তো এটা একটা মিডিয়া, আমি নাম বলতেছি না, ওটা একটা মিডিয়া বাইং এজেন্সি ছিল, অনেক বড়, বাংলাদেশে অনেক বড় টপ একজন মানুষ। তার সাথে কাজ আমি শুধুমাত্র এই কারণে ছাড়ছি, মানে স্যালারি যে কম দিচ্ছে এই কারণে ছাড়ি নাই, শুধুমাত্র রেসপেক্ট, স্ট্যাটাস, এইগুলোর কারণে বেসিক্যালি আমি ছাড়ছি। there is an answer. ইভেন সে আমাকে এটাও বলছে সে আমাকে আরো বেশি টাকা দিবে, বাট আমি ওখানে কাজ করিনি শুধুমাত্র স্ট্যাটাসের কারণে। সো এগেন গোয়িং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, যে ভাই আমি একটা এজেন্সি রান করতেছি অ্যাজ ইউ নো। সো আমি বেসিক্যালি একটা ভালো অফার বানাতে চাই ভাই। অফার বানাতে আমি ভাই প্যারা খাই ভাই। আপনি ভাই আমাকে এখানে গাইড করেন কি একটা ভালো অফার বানাবো, সো দ্যাট মানে আমি ইন্টারন্যাশনাল প্লাস লোকাল এনি টাইপ অফ ক্লায়েন্টকে আমি রিচ করতে পারবো। আচ্ছা, সো ইট ডিপেন্ডস আসলে। প্রত্যেকটা অফারের জন্য অনেক কিছু ডিপেন্ড করে, যে আমি কাকে রিচ করতেছি, কোন জায়গায় তারা থাকে, অনেকগুলা ফ্যাক্টরস থাকে। সো একটা অফার যেটা ধরো বাংলাদেশে চলবে সেটা বিদেশে চলতে নাও পারে, বাংলাদেশে যেটা ধরো ঢাকায় চলবে সেটা সিরাজগঞ্জে নাও। আমি একটু কনটেক্সট দেই, লাইক আমরা যখন প্রিভিয়াসলি কথা বলতেছিলাম, দেন মানে আপনি বলতেছিলেন যে তুমি আমাকে 30 সেকেন্ডে বলো এই জিনিসটা। সো এই যে ব্যাপারটা অবশ্যই আসতেছি। সো প্রথমত যেটা আমার ডিফাইন করতে হবে যে আমার ডেমোগ্রাফিককে, যেটা অফার বানানোর আগে আমার বের করতে হবে আমার কাস্টমারকে। সো ধরো তুমি বিক্রি করবা হচ্ছে গিয়ে বাচ্চাদের টুথপেস্ট, দিন শেষে টুথপেস্ট। তুমি যদি এটা ওল্ড হোমের সামনে যেটা বিক্রি করো বা ইউনিভার্সিটির সামনে বিক্রি করতে হলে হবে, তো বিক্রি করতে হবে স্কুলের সামনে। তো প্রোডাক্ট ঠিকই আছে, তোমাকে বলা হয়েছে দোকান নিতে, তুমি দোকান নিচ্ছো, তোমাকে বলা হয়েছে একটা পোস্টে দাঁড়ায় থাকতে, তুমি পোস্টে নিচ্ছো, কিন্তু তুমি স্কুলের সামনে না দাঁড়ায় তুমি দাঁড়ায় আছো ধরো ওল্ড হোমের সামনে বা হসপিটালের সামনে, লাভ নেই তো। সো পুরো জিনিসটা অফার বানানোর আগে বুঝতে হবে আমার ডেমোগ্রাফিককে, আমার আইডিয়াল কাস্টমার প্রোফাইলকে, এটাকে বলে আইসিপি। তো আমার আইসিপিকে, সো তোমার যদি মিডিয়া বাইং বিজনেস থাকে, ধরে নিচ্ছি ধরো ই কমার্স যারা করে তারা হচ্ছে কি তোমার কাস্টমার, অর এনি টাইপ অফ বিজনেসম্যান যারা অনলাইনে বিজনেস করে। সো দ্যাট ইজ টাফ। ওকে, সো যখন এনি টাইপ অফ বিজনেস হয়ে যায়, আই এম নট সেইং দ্যাট ইজ ইম্পসিবল, বাট ওই সময় নিজেকে এক্সপার্ট হিসেবে দাবি করা কঠিন হয়ে যায়, কারণ তুমি যে কোনো বিজনেসের জন্যই করো। তো তুমি যদি, কারণ এত ব্যবসা তো দরকার নেই, তুমি কয় হাজার কোটি টাকা কামাবা। তুমি যদি খালি ই কমার্স করো তাহলে তুমি কয়েক কোটি টাকা কামাই ফেলতে পারবে, খালি যদি ই কমার্স তুমি ঠিক করে করতে পারো। ঠিক আছে, কারণ ই কমার্সই এত বড় একটা ট্যাম মানে বুঝো, টোটাল অ্যাড্রেসেবল মার্কেট, মানে কত বড় মার্কেট, বিশাল বড় মার্কেট ই কমার্স। সো এইটা করে তুমি কুলাইতে পারবা না যাবৎকাল, আরও অনেক কিছু আছে। তো সব কিছু করলে হয়েছে কি, মানুষজন তোমাকে জেনারেলিস্ট দেখা শুরু করবে। যেমন আমরা যখন ভিডিও এডিট করি, আমি সব টাইপের ভিডিও এডিট করি না, আমরা খালি এডুকেশনাল ভিডিও এডিট করি। নতুন একটা কাজ কি, যেটা আমরা সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করি। কেউ ওয়েডিং ভিডিও আমার কাছে নিয়ে আসলে আমি এডিট করি না, একই তো সফটওয়্যার, একই তো টুল, একই তো এডিটার, তাও আমি করি না। কারণ কি, কারণ আই ডোন্ট ওয়ান্ট টু বি আ জেনারেলিস্ট। আমাকে তাহলে 10টা ভিডিও এডিটের মধ্যে যেন আমি একটা না থাকি। যখন কেউ সফটওয়্যারের ভিডিও এডিট করবে বা কেউ যখন এডুকেশনাল ভিডিও এডিট করবে, সবার আগে যেন আমার কথা মাথায় আসে, কারণ আই এম এক্সপার্ট ইন দিস ফিল্ড। তুমি দুনিয়াকে জায়গায় জায়গায় চিনো যে কোনো কারণে, তারা কিন্তু ফিল্ডে এক্সপার্ট। তুমি সাকিব আল হাসানকে চিনো বিকজ হি ইজ এক্সপার্ট ইন ক্রিকেট, সব খেলা খেলে না। সো বিজনেস সব কিছু করতে পারোই। তুমি রেস্টুরেন্টে যাও, তুমি ধরো ম্যাট শেফে গেলা, ম্যাট শেফে যে ইউ ডোন্ট এক্সপেক্ট কাচ্চি, হয়তো সব রেস্টুরেন্ট খাবারই বিক্রি করতে পারে, কিন্তু না, তুমি তো ম্যাট শেফে যে বার্গারই এক্সপেক্ট করো। তুমি কাচ্চি ভেজে তুমি কাচ্চি এক্সপেক্ট করো, বার্গার এক্সপেক্ট করো না, কারণ ও কাচ্চির স্পেশালিস্ট, ও বার্গারের স্পেশালিস্ট, ক্রিমজন কফির স্পেশালিস্ট। সো প্রত্যেকটা ব্র্যান্ড নিজে জিনিস স্পেশালিস্ট, কারণ তারা কিন্তু স্পেশালিস্ট হিসেবে মার্কেটে তাদেরকে তারা স্টাবলিশ করছে। যারা জেনারেলিস্ট, তুমি যদি তোমার এলাকার একটা বাজে রেস্টুরেন্টে যাও, ওই রেস্টুরেন্টে দেখবো বার্গারও বেচে, কাচ্চিও বেচে, পিৎজাও বেচে, ফ্রাইড রাইসও বেচে। এই জন্য রেস্টুরেন্ট চলে না, কারণ ও জেনারেলিস্ট। সো উই ক্যান বি জেনারেলিস্ট। সো জেনারেলিস্ট হইতে পারো কখন, যখন তুমি অলরেডি একটা জিনিস এক্সপার্ট হয়ে গেছো, এবার তুমি একটা জিনিস এক্সপার্ট হয়েছো, এবার আরেকটা এক্সপার্ট হয়েছো, এরপর ইউ স্টার্ট বিকামিং একটা ডমিন। তুমি যখন এক্সপার্ট হয়ে গেছো, দেখা যাবে 10 বছর পরে ইউ আর এ জেনারেলিস্ট। বাট শুরু যদি করো তুমি জেনারেলিস্ট হিসাবে, তখন মানে ইউ আর বাউন্ড টু ডুম। পারফেক্ট। আমি আসলে
যদি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা এখন না পাইতাম তাহলে আমি হয়তো আরও ভুল পথে চলে যেতাম। ইভেন আমার মধ্যে এমন অনেকে আছে হয়তো আরও অনেকে সেম জিনিস করতে চাই, ডোন্ট নো। বাট আমি যে জিনিসটা এতদিন করতেছিলাম ভাই, ট্রুলি স্পিকিং, আমি নিজেকে ভাবতাম যে ওকে আমি একজন মেটা অ্যাড এক্সপার্ট। আমি ভাই যেহেতু একজন মেটা অ্যাড এক্সপার্ট, মিডিয়া বাইং করি, আমি যে কোনো বিজনেসকে আমি সার্ভ করতে পারবো। সো দ্যাট ইজ আ রং কনসেপ্ট। রাইট, তুমি আসলে পারবা না। রাইট। একটা মেটাজ খালি ভিডিও লাগাই দিলাম, বুস্ট করে দিলাম না, ব্যবসার ভিতরে বোঝা লাগে যে আমার এখানে কাস্টমারদের জন্য তাদের কি অফার কাজ করবে। কারণ খালি নিজের অফার না, আমি যে ই কমার্সকে হেল্প করতেছি তাদের জন্য কি অফার কাজ করবে, কোন মানুষজনকে আগে দেখাইতে হবে, পরে কাদেরকে আবার রিটার্গেট করতে হবে, কোন টাইপের ডেমোগ্রাফিকে দেখাইতে হবে, তাদের জন্য কি ক্রিয়েটিভ চলবে, রিটার্গেটে কি ক্রিয়েটিভ চলবে, এটা বোঝার জন্য অনেক সময় লাগে। সম্রাট, প্রত্যেকটা বিজনেসের জন্য সময় লাগে, আর একটা নিশ এক্সপার্টিসে আরও সময় লাগে। সিআরও কীভাবে হবা, কনভার্সন রেট অপটিমাইজ কীভাবে করবা, ল্যান্ডিং পেজ কেমন ওয়েবসাইট করবা, অপটিমাইজ করবা, ক্রিয়েটিভস আরও ভ্যারিয়েশন কীভাবে আনবা, বেটার ক্রিয়েটিভস কেমনে করবা, এক একটা নিশ ফিগার আউট করতে তো বছরের পর বছর চলে যাবে। তুমি আসো হচ্ছে সব ইন্ডাস্ট্রি নিয়ে, কারণ এই জন্য তুমি ফোকাস করতে পারছো না কোনো যেটাতে ভালো না। তুমি মনে করো তুমি ধরো আমি একটা ব্যবসা শুরু করছি, তুমি একটা ব্যবসা শুরু করছো, যে আমি হচ্ছে দিনে 12 ঘন্টা স্পেন্ড করি হচ্ছে ই কমার্সের জন্য, আর তুমি 12 ঘন্টা স্পেন্ড করো 4টা আলাদা আলাদা বিজনেসের জন্য, 2 ঘন্টা করে। 1 বছর পরে ই কমার্সের কি তুমি আমার চেয়ে বেটার হওয়ার কোনো চান্স আছে তোমার? না, কোনো চান্সই নেই। কারণ আমি তো দিনে 12 ঘন্টা দিতেছি, তুমি 6 দিনে 12 ঘন্টা দিতেছো। অ্যাজ সিম্পল অ্যাজ। সো আমার একদিনের সাথে তোমার 6 দিনকে তুলনা করো, আর তোমার প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই তুমি হচ্ছে আমার 6 ভাগের 1 ভাগ। সো আমি তো ই কমার্সে করছি 12 ঘন্টা, আর একজন আছে যে হচ্ছে গাড়ির ব্যবসাতে, গাড়ির ইয়াতে করছে 12 ঘন্টা, একজন আছে যে ফার্নিচারে করছে 12 ঘন্টা। সো প্রত্যেকজন যারা এক একটা ইন্ডাস্ট্রিতে 12 ঘন্টা করে করছে, প্রত্যেকজনে তুলনামূলকভাবে তুমি 2 ঘন্টা করে করছো। তো প্রত্যেকটা ইন্ডাস্ট্রি স্পেশালিস্টের কাছে তুমি কখনো এসে পারবা না। না, আমি এখন জিনিসটা আসলে পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারছি, কারণ আমি পুরো একটা ভুল নিশে ছিলাম ব্রো। আমি জাস্ট চিন্তা করতেছিলাম আমি তো পারবো দিতে, সো আমার কোনো সমস্যা নেই, যে কোনো বিজনেসকে দিতে পারবো। বাট নাও আমি জিনিসটা এখন বুঝতে পারছি যে আমি যেই ইন্ডাস্ট্রিকে ভালো সাপোর্ট দিতে পারছি সেটা নিয়ে আই থিঙ্ক আগানো উচিত, যেহেতু মাল্টিপল অলরেডি টেস্ট করছি। সো যেটা আসলে আমার কাছে ভালো লাগছে, অলসো তাদের জন্য বেটার আউটপুট দিতে পারছি, আই থিঙ্ক ওই নিশে আগানো উচিত। সেটাই অনেক কিছু হতে পারে, যাদের জন্য আমি বেশি টাকা কামাইতে পারছি, যাদের ব্যবসাটা আমি ভালো বুঝি, যে টাইপের মানুষের সাথে কথা বলে আমার মজা লাগে, যাদের সাথে ভেজাল কম, প্যারা কম, তারা ইনভেস্ট ঝুলে রাখে না। ইউ ফাইন্ড ইউর পয়েন্টস যেটার জন্য ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ফর, অ্যান্ড জাস্ট স্টিক উইথ ইট। দ্যাট ইজ ওয়াট। সো ওয়ান্স ইউ ফাইন্ড দ্য ডেমোগ্রাফিক, দ্য নিশ, এরপরে ইউ স্টার্ট ফিগারিং আউট যে হোয়াট ইজ মাই অফার। সো অফার বলার জন্য ইউ নিড টু সর্ট অফ হ্যাভ অ্যান এলিভেটর পিচ, মানে লিফটে উঠে নিচ থেকে উপরে উঠে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় মধ্যে যেন তুমি বলতে পারো তুমি কি করো। দ্যাট ইজ হোয়াটস অ্যান এলিভেটর পিচ। তোমার এলিভেটর পিচকে দ্যাট ইজ হোয়াট ইউ হ্যাভ টু ফিগার আউট। ডু ইউ হ্যাভ এলিভেটর পিচ? নো। সো ইউ হ্যাভ টু ফিগার আউট আমার এলিভেটর পিচ কি। একটা অফারের জন্য অনেক কিছু জিনিসপত্র আছে, যেমন ফান্ডামেন্টাল যদি বেসিক কিছু বলি, আমি অনেক জায়গায় কথাটা বলছি, দ্যাট ইজ টু হ্যাভ আ ট্যাঞ্জিবল রেজাল্ট। ট্যাঞ্জিবল মানে হচ্ছে এমন জিনিস যেটা তুমি ধরো গুনতে পারবা বা ধরতে পারবো, এরকম ট্যাঞ্জিবল রেজাল্ট ইন আ ফিক্সড টাইম ফ্রেম উইথ আ রিস্ক রিভার্সাল। এই 3টা জিনিস। সেই জিনিস মানে কি, ট্যাঞ্জিবল রেজাল্ট মানে তুমি যদি কোনো ই কমার্স ব্যবসাকে বলো যে আমি তোমার রিটার্ন অন অ্যাড স্পেন্ড 3 গুণ বাড়াই দিব, ROAS যেটা বলে, অ্যাড বলে, তো জানি তোমার রিটার্ন অন অ্যাড স্পেন্ড কি। সো দ্যাট ইজ আ মেট্রিক যেটা তারা মেজার করতে পারে। তুমি যদি খালি বলতা যে তোমার রিটার্ন অন স্পেন্ড বাড়াই দিব, তাইলে হবে না। দ্যাট ইজ নট আ ট্যাঞ্জিবল রেজাল্ট। ভেগ তো কতখানি, 0.1% নাকি 1000%? সো ইউ হ্যাভ টু টেল দেম যে আই এম অ্যাজিউমিং 3% থেকে 5%, বা ধরো 3x থেকে 5x আমি করে দিব তোমার ROAS। তাহলে এটা হচ্ছে ট্যাঞ্জিবল রেজাল্ট, যেটা সেই দরকার। সেখানে তুমি বলতে হবে ফিক্সড টাইম ফ্রেম, কয়দিনে, 2 বছরে নাকি 3 মাসে নাকি 1 মাসে। সো ইউ টেল দেম যে তোমার আমি 3x ROAS এনে দিব উইদিন 2 উইকস। দিস ইজ অলরেডি আ গুড অফার। যে মানুষজনের অনেক সোশ্যাল প্রুফ আছে, ধরো তুমি বাংলাদেশে বড় বড় কিছু কোম্পানির সাথে যদি কাজ করে থাকো, তোমার যদি অনেক ভালো টেস্টিমোনিয়ালস থাকে, তুমি জাস্ট এই 2টা জিনিসই যদি বলো, তাহলে মহাজন তোমার সার্ভিস নিতে রেডি থাকবে। কিন্তু তোমার যদি না থাকে, তাহলে তোমার যেটা করতে হবে, ইউ নিড আ গ্যারান্টি অর আ রিস্ক রিভার্সাল। যখন তুমি কারো কাছে বিক্রি করতে যাও, যে কিনবে, সেটার পজিশন অফ রিস্কে থাকে, যদি তোমার কাছে না হয় তাহলে তার টাকা লস। সো ইউ নিড টু মেক শিওর তোমার একটা রিস্ক রিভার্সাল থাকে, যেটা থাকলে সে রিস্কে থাকবে না। ধরো তুমি একটা iPhone 16 Pro কিনলে 1.5 লাখ টাকা, 17 Pro কিনলে 1.5 লাখ টাকা দিয়ে, 1.5 লাখ টাকা দিয়ে তোমার তাহলে রিস্ক কি? রিস্ক হচ্ছে কি, হঠাৎ করে কালকে যদি ফোনটা নষ্ট হয়ে যায়। এটার জন্য অ্যাপেলের রিস্ক রিভার্সাল কি, 1 বছরের মধ্যে ফোন নষ্ট হয়ে গেলে ফোন ফেরত, ওয়ারেন্টি। দ্যাট ইজ আ রিস্ক রিভার্সাল। এই যে গ্যারেন্টিটা দিছে, ফোন নষ্ট হয়ে গেলে ফোন দিয়ে দিবে, এই জিনিস দেখবা সব কিছু যেখানে ভালো ভালো অফার সেখানে এটা আছে। সো তুমি যদি এই রিস্ক রিভার্সালটা করে দিতে পারো, তাহলে ভালো। কথার কথা, ধরো তোমার জন্য আমি 3 মাসের মধ্যে তোমার রিটার্ন অন অ্যাড স্পেন্ড 5 গুণ করে দিব। যদি না করতে পারি, প্রত্যেকটা টাকা ফেরত দিব তোমাকে। বাট আমি যে এই যে এতদিন পর্যন্ত কাজ করলাম, তাহলে আমার যে ইনভেস্টগুলো করলাম বা খরচগুলো হলো, তাহলে এখানে আমার লস। তাহলে তুমি যদি ওদের জন্য 5 গুণ আনতে নাই পারো, তুমি কাজ করতে আসছো কেন? ওকে, তুমি তো মিথ্যা কথা বলতেছো। তুমি একজনকে একটা কথা দিচ্ছো যে তোমার 5 গুণ করে দিব, এবার তুমি খরচ হয়েছে, তুমি পারো নাই, তো ব্যর্থতা কার? ব্যর্থতা আমার।
সো হু শুড সাফার দ্য লস? সো বেসিক্যালি যে নিউ বা যে শুরু করছে, যে কোনো ক্লায়েন্টের সাথে কাজই করে নাই, তার জন্য এটা বেশি দরকার, রাইট? সেটা করবে যে ধরো আমি তোমার জন্য থাম্বনেল বানায় দিব, তোমার থাম্বনেলে যদি এখন ধরো সিটিআর হচ্ছে গিয়ে 5%, যদি সিটিআর 8% না হয়, তখন এক মাস থাম্বনেল বানাবো, প্রত্যেকটা থাম্বনেল সিটিআর 8% উপর হবে। যদি না হয়, যে থাম্বনেলে সিটিআর 8% উপরে না, ওই থাম্বনেলের জন্য যতক্ষণ পর্যন্ত 8% হবে না, আমি মাল্টিপল স্প্লিট টেস্ট ভ্যারিয়েশন দিতে থাকবো তোমাকে প্রত্যেক সপ্তাহে। দ্যাট ইজ এ গুড অফার। পারফেক্ট। সো বেসিক্যালি যে থাম্বনেল ডিজাইনার, ও এতদিন যদি আমি এখন থাম্বনেল ডিজাইনার হইতাম, বেসিক্যালি এই কনভারসেশনটা হওয়ার আগে এইটাই ভাবতাম যে ওর থাম্বনেল লাগবে, যে থাম্বনেল দিব ওকে, ওর এটা মানে কত পার্সেন্ট হইলো না হলো এটা আমার ডাজেন্ট ম্যাটার, এটা আমার কাছে ততক্ষণ পর্যন্ত মনে হতো। বাট এখন জিনিসটা আমার কাছে এটা মনে হচ্ছে হ্যাঁ, বিজনেস পার্সপেক্টিভ থেকে, যে ভাই ওর যদি রেভিনিউ না হয়তো আমার রাখবে না, ঠিক ঠিক, সো আমার চার্জও বেশি করতে পারবে না। এমন একজন আসলো যে তোমাকে বললো ভাই তোমাকে আমি থাম্বনেল বানিয়ে দিব, $5 দিবে। আরেকজন এমন আসলো যে বললো যে ভাই তোমার থাম্বনেল আমি কনফার্ম 10% সিটিআর নিয়ে যাবো, তুমি আমাকে $50 দিবা, কিন্তু কনফার্ম 10% না হওয়ার পর্যন্ত তোমাকে মাল্টিপল থাম্বনেল দিতেই থাকবো। তো অফকোর্স ও তোমাকে হায়ার করবে, কারণ জানে কনফার্ম এখানে আরও আছে আমার 10% যদি তুমি গ্যারান্টি করতেছো, নাহলে তোমাকে আমি টাকা দিব না। আর ইফ ইউ আর গুড অ্যাট হোয়াট ইউ ডু, ইউ শুড বি এবল টু গেট 10% সিটিআর। কথা বলতেছে যে কোনো কিছুতে, তুমি যদি রেজাল্ট প্রমিস করো তাহলে তোমার পারতে হবে। আর যে জিনিস রেজাল্ট প্রমিস করা যায় না, সেটাতে তুমি রেজাল্ট প্রমিস করো তাহলে সমস্যা। তুমি যদি ভিডিও এডিটরে বলো তোমার ভিডিওতে ভিউজ আমি বাড়াই দিব, পারবা না, ভিডিও এডিট দিয়ে ভিউজ বাড়ে না। ভিডিওর জন্য স্ক্রিপ্ট ভালো থাকা লাগে, ডেলিভারি ভালো থাকা লাগে, অনেক কিছু থাকা লাগে। সো যখন তুমি পুরো জিনিস এন্ড টু এন্ড কন্ট্রোল করতেছো, যেটা দিয়ে আসলে রেজাল্ট আনা সম্ভব, অনলি দেন ইউ ক্যান অফার আ গুড গ্যারান্টি। যদি না পারো তাহলে তোমার যদি সার্ভিস, এক্সকিউজ মি, তোমার যদি এমন কোনো কিছু থাকে যেটা আসলে মার্কেটে অনেক বেশি ডিমান্ড, তাহলে দেখা যায় বাজে অফার তো অনেক সময় ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ ইট। যেমন ভিডিও এডিটিং, এখন পর্যন্ত দেখা যায় মার্কেটে ভালো ভিডিও এডিটের ডিমান্ড অনেক বেশি। সো তোমার যদি কোনো অফার নাও থাকে, যে সার্ভিস বিক্রি করছে, তারপর মানুষজন এসে তোমাকে খাবলাই নিয়ে নেবে। ধরো বাংলাদেশে তুমি যে মেটা অ্যাডস করো, দুনিয়াতে খুব কম ভালো অ্যাফোর্ডেবল এজেন্সি আছে যারা সার্ভিস বেস ডিজিটাল এজেন্সি বা এরকম বিজনেসদের জন্য ডিজিটাল অ্যাডস রান করে। মনে করো ধরো ওয়েবসাইট ডিজাইন করে এমন একটা এজেন্সি, তাদের অ্যাড রান করা লাগবে ক্লায়েন্ট আনার জন্য, এরকম মিডিয়া ব্যয় খুব কম আছে। এরকম যদি মিডিয়া ব্যয় থাকে, তার ভালো অফার না থাকলে মানুষ তাকে খাবলাই নিয়ে নেবে, কারণ ডিমান্ড অনেক বেশি, সাপ্লাই অনেক কম। সো এমন যদি কোনো মার্কেটে থাকো যেখানে ডিমান্ড বেশি, সাপ্লাই কম, তাহলে মানুষ এমনি নেবে। আমি আবার এই জিনিসটা আরেক দুইটা পডকাস্টে বলছি, অ্যালেক্স মজির ইয়াতে বলছি যে মনে করো তুমি একটা কনসার্টে গেছো, যে কনসার্টে কোনো খাবারের স্টল নেই, খালি একটা খাবারের স্টল আছে, কিন্তু এখানে খাবারটা একদম জঘন্য, কিন্তু তারপর প্রত্যেকবারই খাবারের স্টলের খাবার সব শেষ হয়ে যাবে, কারণ মানুষজন অনেক বেশি খিদা লাগছে এখানে, ইভেন তো খাবারের মান ভালো না, কারণ সবার এতই খিদা লাগছে। ধরো যে নুরজান বলতে, যখন যে বাসে ঢাকাতে কক্সবাজার যে রাস্তায় থামে, যেসব বাজে হোটেলগুলোতে যেখানে বাজে বার্গার থাকে, তাও মানুষ খায়, কারণ মানুষের খিদা লাগছে, কোনো অপশন নেই, জঘন্য অফার তাও মানুষ খায়। সো তোমার যদি একটা স্টার্ভিং ক্রাউড থাকে, অনলি দেন ইউ ক্যান সাস্টেন উইথ দ্য ব্যাড অফার। বাট যেহেতু উই আর নট ইন আ স্টার্ভিং ক্রাউড, 9 out of 10 times you will not be in a starving crowd, এই জন্য ইউ নিড আ অ্যামেজিং অফার টু বিট এর কম্পিটিশন ইন আ স্যাচুরেটেড মার্কেট। সো ব্রো, বেসিক্যালি যদি আপনি আমাকে সাজেস্ট করেন যে এরকম অফার, ইফ ইউ ক্যান, যে এই মুহূর্তে যদি মাথায় আসে যে এরকম অফার ইফ ইউ ক্যান মেক, যে সো লেটস সে আমি ভাই অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করি, লেটস সে ফ্যাশন ব্র্যান্ডের আমি একটা লোকের সাথে কাজ করছি, ওর জন্য আমি ভালো কিছু করে ফেলছি, এবং আমার একটা ভালো লেটস এর মোটামুটিভাবে একটা অথরিটি আছে, আমার রেজাল্ট আছে, সব কিছু আছে। একটা মিটিংয়ে আমি একটা ক্লায়েন্টকে কীভাবে পিচ করব সো দ্যাট ওই ক্লায়েন্টটা আমার সাথে কাজ করতে ইন্টারেস্টেড হয়, এবং এরপর আপনি আপনারটা অ্যাড করেন যে আপনি কীভাবে করেন বাইরের দেশের ক্লায়েন্ট, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে, যেহেতু ওরা আপনাকে চিনে না, লেটস সে এখন বাংলাদেশ আপনাকে চিনে কয়েকটা ফাউন্ডার, বাট ওরা আপনাকে চিনে না। সো ওই ক্ষেত্রে হোয়াট ইউ ডু, এবং কীভাবে আপনি বেসিক্যালি ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করেন? ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে ইটস ভেরি টাফ সম্রাট ফর মি, কারণ আরও অনেক কিছু জানা লাগবে। তোমরা কী করো, তোমাদের খুঁটিনাটি, তোমাদের আইডিয়াল কাস্টমার প্রোফাইল কী। আমরা যেটা করি যে আমরা আসলে আইডিয়াল কাস্টমার, ইটস গোইং টু বি লং কনভারসেশন, কারণ আইসিপি বের করার জন্য আমরা বের করার চেষ্টা করি এমনকি সে তার বাচ্চা কই পড়ে, ধরো সে কই থাকে, সে কখন ঘুমায়, কখন উঠে, যত খুঁটিনাটি বের করা যায় টু বি এবল টু টার্গেট দেম বেটার। ঠিক আছে, সো আই নিড টু আন্ডারস্ট্যান্ড জাস্ট ফ্যাশন ওনার না, ফ্যাশন ওনার তাদের বয়স কত, তারা কোন জায়গায় থাকে, তাদের কাস্টমার কারা, তাদের টিকিট প্রাইস কত, তাদের অ্যাভারেজ বাকেট সাইজ কত, তাদের অ্যামাউন্ট কার্ট রেশিও কত, অনেক ডিটেলস যখন জানতে পারবো তখন সর্ট অফ আই ক্যান মেবি গিভ এ বেটার টেইলার্ড অ্যান্সার। বাট ফ্রম টপ অফ মাই হেড যদি আমি তোমাকে কিছু বেসিক সাজেশন দিতে পারি আমি, বা অফার যদি আমি ক্রিয়েট করতাম, তাহলে আমি যেটা করতাম এই যতখানি নলেজ আছে সেটা দিয়ে, সেটা হচ্ছে আমি হয়তো বা ফ্যাশন ব্র্যান্ডের বলতাম যে ভাই আপনি এখন কত টাকা কামান, মানে আপনার অ্যাড স্পেন্ড কত, বলে আমার অ্যাড স্পেন্ড হচ্ছে মাসে আমি $1,000 অ্যাড রান করি, কয় টাকা বিক্রি হয়, মাসে আমার 4 লাখ টাকা বিক্রি হয়, তার মানে আপনি $1,000 রান করলে 4 লাখ টাকা বিক্রি করেন। তাহলে আমি এখন যেটা করব, এখন থেকে আপনারা অ্যাড রান করা লাগবে না, আমি আপনার জন্য অ্যাড রান করে দেবো, আপনার আমাকে কোনো টাকা দেওয়া লাগবে না,
জাস্ট শুরুতে সেট আপ করার সময় একটা আপনার আমাকে বেস ফি দিতে হবে, ধরো 20,000 বা 50,000 টাকা। এরপরে কখনো টাকা দিতে হবে না। এরপরে আপনার কী করতে হবে, আপনি যেহেতু 1,000 টাকা ইনভেস্ট করে, $1,000 ইনভেস্ট করে 5 লাখ টাকা রিটার্ন পান, আপনার এই $1,000 ইনভেস্ট করে আমি যদি 5 লাখের কোনো বেশি টাকা আনতে পারি আপনার জন্য, সেই বেশি টাকা থেকে আপনি আমাকে ধরেন 5%, 10%, 15% যত টাকা তুমি চাইতে পারো তত টাকা চাবা। তো তুমি যখন কাস্টমার পার্সপেক্টিভ থেকে ভাবো যে ভাই আমি এতদিন তো 1 লাখ টাকা ইনভেস্ট করতেছিলাম, এরপর আমি 5 লাখ টাকা রিটার্ন পেতেছিলাম, এখন যদি আমি 1 লাখ টাকা মানে $1,000 ইনভেস্ট করে যদি আমি 7 লাখ টাকা রিটার্ন এনে দিতে পারে আমাকে, তাহলে তো ওকে তো আমার এক্সট্রা 10% কোনো সমস্যা নেই, কারণ টাকাতে আমি তো পাইতেছিলামই না। এটা হচ্ছে কি গ্রোথ মার্কেট আর পারফরমেন্স বেস মার্কেটিং। সো তুমি যদি এটা করতে পারো, দ্যাট কুড বি অ্যান অ্যামেজিং অফার, যেখানে ও কোনো রিস্কই নেই, কারণ ওর তোমাকে কোনো টাকাই দেওয়া লাগতেছে না। তুমি ওকে বেশি জিনিস এনে দিলে জাস্ট তোমাকে একটা কমিশন বা একটা পার্সেন্টেজ দেওয়া লাগতেছে। সো দিস ইজ উইন উইন ফর হিম, প্লাস দিস ইজ উইন উইন ফর ইউ অ্যাজ ওয়েল, যে তুমি আরও বেশি চার্জ করতে পারো। যদি বড় কাস্টমার আস্তে আস্তে ছোটো ছোটো থেকে বড় যেতে থাকবে, বড় কাস্টমার যারা তাদের আরও ধরো বেশি টার্গেটস থাকবে, তারা আরও বেশি সেল তুমি নিতে পারবা, পার্সেন্টেজের বেশি টাকা ফেরত পেতে পারবা। সো দ্যাট ইজ ইট। পারফেক্ট। সো একটা মিটিংয়ে বেসিক্যালি দেন আমি আপনারটা আসতেছি, মিটিংয়ে একটা নতুন ক্লায়েন্টের সাথে কিভাবে আমার পিচটা হবে, সেলসটা বেসিক্যালি কীভাবে হবে, কারণ বেসিক্যালি আমি তো তখন সেলসই করতেছি, রাইট? সো ওই ক্লায়েন্টটাকে কনভার্ট করার জন্য লেটস সে যে ভাই তোমার 30 ইউ ক্যান মানে সাজেস্ট মি যে ভাই তোমার 30 সেকেন্ডে তোমার এইভাবে জিনিসটা বলা উচিত, তোমার মিটিংটা এভাবে করলে এটা বেস্ট হবে। আই থিঙ্ক যেটা করা উচিত প্রথমত 30 সেকেন্ডস না, ঠিক মানে মিটিং যখন 30 সেকেন্ডস বলার কারণ কি, তোমার যে তোমার কাছ থেকে আসতেছে অ্যাড দেখে, ওয়েবসাইট দেখে, সব জায়গায় যে কপিগুলো লেখা থাকা লাগবে, ওই কপিগুলো মানে যে লেখাগুলো শর্ট অ্যান্ড কনসাইজ হওয়া লাগবে। তোমার যদি মাথায় থাকে তোমার অফার কী, যেটা তুমি 30 সেকেন্ডসে বলতে পারবে, তাহলে কপিগুলো লেখার সময় তোমার মাথায় ক্ল্যারিটি বেশি আসবে। আর তোমার ক্লায়েন্ট পাওয়ার জন্য আমি যেটা বলবো, মানে ক্লায়েন্টকে ক্লোজ করার জন্য আমি যেটা বলবো, অলওয়েজ লিড উইথ ভ্যালু। যখন শুরুতেই তুমি তার সাথে ফালতু কথাবার্তা না বলে একদম তাকে ভ্যালু দিতে থাকতে হবে শুরু থেকেই, যে তাকে প্রপার রিসার্চ করে আসতে হবে আগে, তারপর একদম প্রপার রিসার্চ করে আসতে হবে, আপফ্রন্ট তাকে ভ্যালু Perfect. দিতে হবে যে ভাই আপনার এই ক্রিয়েটিভগুলো ভালো হয়, এটা জায়গায় যদি আমরা এক্সাক্ট এই ক্রিয়েটিভটা আনতে পারতাম ভালো হতো, আরও বেটার। যদি তুমি অলরেডি তার কোনো এক্সিস্টিং ভিডিও নিয়ে আরেকভাবে এডিট করে আইনা তাকে যদি দেখাও এই ক্রিয়েটিভ, বা তার অলরেডি 3টা পোস্টার তুমি বানাই না যদি দেখাও এই 3টা ক্রিয়েটিভ আপনার জন্য অলরেডি আমরা বানাইছি, যেটা আমি শিওর এটা থেকে এই কারণে ভালো, এই ক্রিয়েটিভগুলো আপনি টেস্ট করতে পারেন। অন্যান্য কোম্পানিরা কী করে এসে বলে আপনার জন্য এটা করতে পারবো, এটা হবে, এটা করা যেতে পারে, আর তুমি অলরেডি করে এনে তাকে নিয়ে আসো, ভাই দেখেন এটা করতেছি আমরা, আপনি এটা জাস্ট লাগাই দিলে করতে পার, মানে আপনি চাইলে আজকে এটা শুরু করে দিতে পারি আমরা, কারণ অলরেডি আমাদের বানানোই আছে, আপনার জন্য আমরা বানাইছি। তো তারা বুঝে যে ইউ আর মোর সিরিয়াস অ্যাবাউট ইট, আপফ্রন্ট ভ্যালু বেশি থাকে, ট্রাস্ট তাড়াতাড়ি জন্য বিল্ড হয়, আর দেখা যায় তাদেরও একটু খারাপ লাগবে না বলতে, কারণ তুমি অলরেডি কাজ করে আসো তাদের জন্য, ইভেন তো তারা তোমাকে কাজ করতে বলে। বাংলাদেশে এই জিনিসটা make করে। বাংলাদেশ না, দুনিয়ার সব জায়গাতেই দিস ইজ সামথিং দ্যাট উইল ওয়ার্ক। পিপল লাইক এমন মানুষজনকে যারা আপফ্রন্ট ভ্যালু দেয়, যারা অলরেডি রিসার্চ করে কষ্ট করে ফেলছে, দেখাচ্ছে, কারণ সবাই প্রমিস করে, কেউ আসলে ডেলিভার করে না। সো কেউ একজন প্রমিস করার আগেই ডেলিভার করে ফেলছে, দ্যাট ইজ অ্যামেজিং, যে আন্ডার প্রমিস অ্যান্ড ওভার ডেলিভার জিনিসটা এরকম হয়ে গেছে, বুঝছো? সো আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আই উড সে যখন মিটিংগুলো করবা, ট্রাই টু অলওয়েজ হ্যাভ দ্য ফ্রেম, অথরিটি যেন তোমার কাছে থাকে, মানে জি ভাই আপনি যা বলেন এরকম না, মানে অনেকটা প্রত্যেকটা কনভারসেশন শুরু থেকে শেষ পর্যন্ত ইউ হ্যাভ টু লিড দ্য কনভারসেশন, যে ভাই ভালো ভালো হয়েছে আজকে আপনি আসছেন, আপনি একটু বলেন তো আপনার ব্যবসায় আপনার এখন গোল কি, কোথায় আপনি যেতে চান? ঠিক আছে, আমার ব্যবসা এখন গোল হচ্ছে আমরা 5 লাখ টাকা কামাই, 10 লাখ টাকা কামাইতে চাই। আচ্ছা, কোন কোন জিনিস আছে যেটা আপনাকে 10 লাখ টাকা যাইতে এখন পর্যন্ত আটকে রাখছে? আচ্ছা, সে নিজেই ওর পেইন পয়েন্টগুলো বলে দিচ্ছে, আচ্ছা তাহলে এই প্রবলেমগুলো আছে। এরপর তাকে আবার রিপিট করবে, ও তাহলে আপনার ম্যানেজ করার লোক নাই, ও আপনার ইনভেন্টরি ম্যানেজ করতে কষ্ট হয়, ও আপনার রিপ্লাই দিতে কষ্ট, ও আপনার অ্যাডে ভালো, অ্যাড স্পেন্ডে আরও কম, ও আচ্ছা ঠিক আছে। আসলে দেখেন আমাদের এরকম আরেকজন ছিল ক্লায়েন্টের একদম এই সমস্যা, তার জন্য আমরা এটা সলভ করছি এইভাবে, তার জন্য আমরা এটা সলভ করছি এইভাবে, সোশ্যাল প্রুফে তুমি বললা এই এক্সাক্ট প্রবলেম তুমি সলভ করছো, তাহলে সে বলো ও সেট, ও তো অথরিটি আছে, ও তো এই কাজ আগে করছে। এরপরে তুমি বললা যে ঠিক আছে ভাই, কিন্তু এটা করার জন্য আমাদের এত টাকা লাগবে। বলা আচ্ছা আসলে এত টাকা তো আমার জন্য ডিফিকাল্ট হয়ে যেতেছে। এরপর বলা ভাই আসলে দেখেন আপনি এতদিন তো আপনার মতো করে দেখলেন, আসছে এই পর্যন্ত, আমরা 2 মাস টেস্ট করি, 2 মাস টেস্ট না করলে হাইয়েস্ট গেলে কি হবে, আপনার 50,000 টাকা, ধরেন 1 লাখ টাকা আপনার লস গেল, কিন্তু যদি ঠিক হয় আপনার প্রত্যেক মাসে 3 লাখ টাকা করে লাভ হচ্ছে। সো আপনি এটা ভাবেন যে এটার আপসাইডটা কতখানি, ডাউনসাইডটা কতখানি, বুঝলো? এরপরে ধরো জিজ্ঞেস, ধরো অবজেকশন দিতেছে, এরপর আরো অবজেকশন হ্যান্ডেলিং করতে হবে, বলতে পারে যে ভাই এটা দাম প্যারা, আমি জিজ্ঞেস করছি তাহলে ভাই যদি দাম যদি প্যারা না হয়তো, তাহলে আপনার কাছে কি মনে হয় যে এই ভ্যালুটা আপনার জন্য ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমার কাছে মনে হয় যে আমি আপনাকে সাহায্য করতে পারবো, হ্যাঁ আমার কাছে মনে হয় তুমি আমাকে সাহায্য করতে পারবো, তাহলে এটা দাম কতই আপনি আমাকে ইয়া করতে পারতেন, তোমার দাম এতই ভালো হতে পারতো, ধরো 50,000 টাকা যে 20,000 টাকা ভালো হতো। ঠিক আছে, আমরা কাজ করি, আমরা 30,000 করি প্রথম 1 মাসের জন্য, যদি আপনার কাছে ভালো লাগে পরের মাস থেকে 50,000, দ্যাট ইজ হাউ ইউ গেট এ ফুট ইন দ্য ডোর, রাইট? আর যখন ইউ উইল ডু ইট ফর লং এনাফ, এভরিডে যখন তুমি 4টা 5টা করে সেলস কল করবো, সময় দেখবে কি এই যে অবজেকশনগুলো দেয়, একই 30টা অবজেকশন দুনিয়ার সবাই জিজ্ঞেস করে।
তো তুমি করতে পারবে কি অবজেকশনের উত্তর নিজে লেখা মুখস্থ করে রাখতে পারবা। তো তোমার কোনো প্যারা নেই, অন স্পট কোনো কিছু নাই, যে অবজেকশন করে এটা তুমি তোমার মুখস্থ উত্তর দিবা, জাস্ট একটু ওর জন্য কাস্টমাইজ করে একটা দুটো লাইন লাগাই দিবা। Obviously you will have more confidence, it will be easier for you to close a sale, and this is something that works থ্যাংক ইউ locally সো and মাচ। আপনি nationally. যেই জিনিসটা আমাকে বলছেন না, আমি যে জিনিসটা করি আমি আপনারা বলি ব্রো। সো বেসিক্যালি হচ্ছে কি একটা ক্লায়েন্ট যখন আসে, ক্লায়েন্ট আসার আগে আমরা ওর জন্য একটা অডিট করে ফেলি, ওর পুরো পেজের অডিট। সো হোয়াট ইজ অডিট? অডিট একদম সিম্পল জিনিস, যে ও কি ভুল করতেছে, কি ওর ঠিক করা উচিত। এমন হতে পারে ওর পেজের ইউআরএল ঠিক নাই, ওর নাম ঠিক নাই, ওর ক্রিয়েটিভ ঠিক নাই, এরকম একটা ডিটেল একটা অডিট করা হয়। অডিটটাকে পাঠানো হয়, দেন মিটিংটা বুক হয়, দেন তারপরে মিটিংটা করা শুরু হয়। এবং মিটিং হওয়ার পরে ভেরি ইম্পর্টেন্ট, ক্লায়েন্ট আমার সাথে কাজ করুক না করুক, তাকে আমরা একটা প্রপার একটা বিজনেস প্ল্যান বানায় দিই এই অডিটের উপরে। Yep, that's a good value. যে আপনি আমাদের সাথে কাজ করেন না করেন কোনো সমস্যা নেই, বাট আই থিঙ্ক আপনার এই জিনিস করা উচিত, আপনার ক্যাম্পেইন এরকম বাজেট, হ্যাঁ দেন এই জিনিস করা উচিত, আপনি এখন এই জিনিস করতেছেন, আপনি এই জিনিস করলে আরও বেটার হবে। সো ওই পুরো প্ল্যানটা তাকে দিয়ে দেওয়া হয়, এবং এটাও বলা হয় যে এই প্ল্যান আমরা যদি কাজ করতাম, যেভাবে কাজ করতাম বেসিক্যালি এটা সেই প্ল্যানই, সো আপনি এটা এক্সিকিউট করতে পারেন নিজে থেকেও। সো দেন বেসিক্যালি মোস্ট অফ দি টাইমে ক্লায়েন্ট কনভার্ট হয়ে যায়। Yeah, sure, that's it. ওকে, আমি বেসিক্যালি আপনার ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের দিকে আমি যাবো, বাট তার আগে হচ্ছে কি আমরা স্টুডেন্টের দিকে একটু ব্যাক আসি, একটু এজেন্সি থেকে এবার একটু বাইরে যাই। সো হোয়াট ডু ইউ সাজেস্ট, যে একজন নতুন লেটস এ স্টুডেন্ট অর বিগিনার টিগিনার বাদ দিয়ে এখন, ঠিক আছে, অনেকদিন ধরে বিগিনার বলতেছি, লেটস এ সে অনলাইনে ইনকাম করতে চায়, ঠিক আছে। সো কি মনে হয় কীভাবে সে অনলাইন ইনকাম করতে হবে? ফার্স্ট কীভাবে ইনকাম করা যায়, বা ইনকাম নিজে একটু বলেন, হাউ টু আর্ন মানি। It is a very difficult question. টাকা মানুষজন আপনাকে তখনই দিবে যখন আপনি তাকে কিছু একটা ভ্যালু দিতে পারছেন সিমিলারলি, রাইট? সো ধরো কেউ তোমাকে 100 টাকা দিলে আমি তাকে 100 টাকার সমপরিমাণ অন্য কোনো ভ্যালু দিতে পারছি নাকি? একইভাবে কেউ যদি আমাকে $100 দেয়, তাকে আমি একইভাবে কোনো ইকুইভ্যালেন্ট ভ্যালু দিতে পারছি নাকি? সো আমার বের করতে হবে আমার ভিতরে কী এমন জিনিস আছে যেই ভ্যালুটা আমি কাউকে যদি আমি দেই তাহলে সে আমাকে ইন রিটার্ন টাকা দেবে। আমার ভিতরে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে আমার এমন একটা ভ্যালু নিজের ভিতরে তৈরি করতে হবে যে ভ্যালু তৈরি করলে মানুষজন আমাকে টাকা দিবে। এই জন্য আগে যেটা দরকার নিজের ভিতরে কোনো একটা স্কিল শেখা। কোন স্কিল শিখবে সেটা আবার বলতেছে একই কথা, মাল্টিপল স্কিল ট্রাই করুক। এত আমার ভিডিও দেখার দরকার নেই, আমার চেয়ে ভালো জিপিটি বা ক্লড আছে, ওদেরকে জিজ্ঞেস করুক যে এখন এই সময় কোন স্কিল বেশি। লেটস সে সেই স্কিল জানে, স্কিল জানে, লেটস সে ডিজিটাল মার্কেটার। তো ডিজিটাল মার্কেটিং আমার নাম আরুক, আমার কাছে মানে ডিজিটাল মার্কেটিং একটা ভুয়া স্কিল। ডিজিটাল মার্কেটিং বলতে কোনো স্কিলই নেই। ডিজিটাল মার্কেটিং এত ওয়াইড একটা আমব্রেলা, ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে সব পড়ে। যে ভালো করে ভিডিও স্ক্রিপ্ট লেখে সেও এক প্রকারের ডিজিটাল মার্কেটার, কারণ সে অর্গানিক কন্টেন্টের জন্য কপি লেখে। সো একটু সাবসেগমেন্টে যে লেটস সে মেটা অ্যাড এক্সপার্ট। হ্যাঁ, সো মেটা অ্যাড এক্সপার্ট বলতে পারো, কারণ ডিজিটাল মার্কেটিং সব এসিও এক্সপার্ট আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। একটু ব্রডে চলে গেছিলাম। হ্যাঁ, তো মেটা অ্যাডস এক্সপার্ট। সো মেটা এক্সপার্ট তোমাকে বললাম, আমি তোমাকে যেভাবে অফার সাজাইলাম সেম জিনিস, সেম কাহিনী। অফার করে তাদেরকে রিচ আউট করবে। হয়তো বা তোমার একটু অথরিটি আছে দেখে তুমি মিটিং বুক করতে পারতেছো, এরপর তুমি তাদেরকে টাকা খরচ করতেছি অ্যাডে, ভ্যালু দেখাচ্ছ। ইন রিটার্ন তাদের যেহেতু নতুন কোনো সোশ্যাল প্রুফও নাই, তারা যেটা করবে আগে একটা ধরো একটা কোম্পানি আছে, তারা ধরে যে ঘড়ির ব্র্যান্ড, এই ঘড়ির ব্র্যান্ডের জন্য তারা আগে অডিটটা বানাবে। তারা একটা ধরো চাইলে লুম ভিডিও বানাতে পারে, সব কিছু নিয়ে যত ভালো করে আপফ্রন্ট ভ্যালু দেওয়া যায়, ক্রিয়েটিভস বানাতে পারে, যে জিনিসটাই যে ভ্যালুটা হোক সেই ভ্যালুটি নিয়ে তাদেরকে ইমেল করে পাঠিয়ে দিবে যে অলরেডি আমি তোমার জন্য এই ভ্যালু বানিয়ে ফেলছি। তোমার কাছে যদি মনে হয় যে দিস ইজ গুড এনাফ অ্যান্ড ইউ ওয়ান্ট টু টক মোর, প্লিজ জাস্ট রিপ্লাই টু দিস ইমেল অ্যান্ড উই উইল সেট আপ আ কল। দ্যাটস ইট। সো ইট ইজ ইজিয়ার সেড দ্যান ডান, বাট মেইন জিনিসটা যেটা আসলে সম্রাট, কেউ যদি কোনো স্কিলে খুব ভালো হয় তাহলে দে উইল ইভেনচুয়ালি ফাইন্ড আউট কীভাবে কাজ করতে হবে। আর যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে তুমি যে আসলে কাজটা ভালো সেটা যেন দুনিয়া জানে। সো মেক কন্টেন্ট বা পোস্ট অন লিঙ্কডইন বা অ্যাপ্লাই অন জবস, ইউ হ্যাভ টু জাস্ট কিপ ট্রাইং। তো কেউ যদি অনেক ভালো হয় কোনো কাজে তাহলে দে হ্যাভ অলরেডি ফিগার্ড ইট আউট। আর একদম যদি বলি যে একদম কিছুই জানে না, ম্যাক্সিমাম মানুষ আসলে স্কিল পারে এরকম না, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে যারা জানি না কী করবে। তাদের জন্য একদম যদি আমি 5 স্টেপে বলে দিই কী করতে হবে, প্রথমে ক্লডে যাবে বা জিপিটিতে যাবে, বলবে তার পার্সোনালিটির ব্যাপারে সে কীরকম, তার লাইফস্টাইল কী, সে কী চায় লাইফ থেকে, একদম খুলে যতক্ষণ ইচ্ছা কথা বলুক, আগে সব ইনফরমেশন দেখ, মানে 3 পেজ ভরে নিজের ইনফরমেশন দেখ। তারপরে ক্লডকে বলবে যে ক্লড আমার ব্যাপারে যা যা লেখা বলছি তোমাকে সব কিছু মেমোরিতে সেভ করো। আচ্ছা, এরপরে আমার স্কেজুল হিসেবে, আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন হিসেবে, আমার মানসিক অবস্থা হিসাবে, আমার ট্যালেন্ট অনুযায়ী তোমার হচ্ছে কী মনে আমার কী করা উচিত, আর কী করলে আমি সবচেয়ে তাড়াতাড়ি 1 বছরের ভিতরে প্রত্যেক মাসে $1000 কামাইতে পারবো। সো ক্লড ওকে একটা রোড ম্যাপ দিবে যে এই স্কিল শেখা উচিত। এরপরে সে এই স্কিল শিখবে। শেখার পরে তার যেটা করতে হবে, চেষ্টা করা উচিত কন্টেন্ট বানানো, ইনস্টাগ্রাম বা ইউটিউবে ভিডিও বানাবে যে আমি এই কাজটা শিখতেছি, তাদের আইসিপি তারা কীভাবে হেল্প করবে সেভাবে। তো তোমাকে আমি বলতাম ইউটিউবে ভিডিও বানাতে যে কীভাবে ফ্যাশন ওনাররা ভালো করে অ্যাটেন্ড করলে ভালো কাজ করবে। তো যখন ফ্যাশন ওনাররা সার্চ দেবে তোমার ভিডিও, 10 জনের মধ্যে একজন নিজে করবে, বাকি 9 জন বলবে ভাই খুব বিরক্ত, আমি এটা করতে পারবো না, আপনি আমারটা করে দেন।
দ্যাট ইজ দ্য পাওয়ার অফ অর্গানিক কন্টেন্ট। সো তাদের এরকম করতো, কেউ যদি ওয়েব ডিজাইন করে সে ভিডিও বানায় যে কীভাবে ধরো গাড়ির ডিলারশিপের জন্য ওয়েবসাইট বানায়, সো গাড়ির ডিলারশিপরা কীভাবে ওয়েবসাইট বানালে আরও বেশি লিডস পাবে, এই ভিডিও বানালে গাড়ির ডিলারশিপের মালিকরা তারা বলবে ভাই আমার জন্য ওয়েবসাইট তুমি বানায় দাও। ওকে, তারপরেও আরও কী করতে পারবে, তারা ইমেল করতে পারবে, গুগল ম্যাপে যাক, অ্যাপোলোতে যাক, খুঁজে খুঁজে সোর্স করবে, লিঙ্কডিনে যাক, ইমেল বাই করবে, বাই করে ইমেলে ডাইরেক্ট অডিট বা আপফ্রন্ট একটা ভ্যালু ওয়েবসাইট বানালে ডাইরেক্ট তাদের জন্য ল্যান্ডিং পেজ বানিয়ে পাঠিয়ে দিবে, বা মেল করবে যে ভাই তুমি যদি আমাকে রিপ্লাই দাও আমি তোমার জন্য অলরেডি একটা ওয়েবসাইট বানিয়ে রাখছি, তুমি জাস্ট হ্যাঁ বলে আমি পাঠিয়ে দিব, কোনো অডিট মডিট না, ডাইরেক্ট ওয়েবসাইটটি বানানো আছে, দ্যাটস ইট। এরপরে মেইন জিনিস হচ্ছে গিয়ে ইউ ক্যান ট্রাই আর মার্কেট প্লেসেস, আপওয়ার্ক, ফাইবার, সব জায়গায় তো আসি। মানে তারপর যদি কোনো কিছু না হয়, সবচেয়ে ইজি যেটা বাংলাদেশে, ইফ ইউ আর ভেরি ট্যালেন্টেড হোয়াট ইউ ডু, বাংলাদেশে হাজার হাজার আমার মতো এজেন্সি আছে যারা দে উইল হায়ার ইউ। সো ইফ ইউ আর গুড ভিডিও এডিটর, তুমি যদি কোনো জায়গায় চাকরি না পাও, বিদেশে ফ্রিল্যান্সিং করতে না পারো, অ্যাপ্লাই টু মাই কোম্পানি, আই উইল হায়ার ইউ। তুমি যদি খুব ভালো ওয়েব ডিজাইন করতে পারো, অ্যাপ্লাই টু মিউজ মাইন্ড ডিজাইন মংস, দে উইল হায়ার ইউ। ইফ ইউ আর গুড মিডিয়া বায়ার, এখানে বাংলাদেশে বড় এজেন্সি আছে, দে উইল হায়ার ইউ। সো না হলে বাংলাদেশে ফুল টাইম চাকরি করো, কোনো সমস্যা নেই। তো মানুষজন কি সিএসসি পড়ে সবাই ভাবে ফ্রিল্যান্সিং করবো, 90% ভাবে বাংলাদেশে একটা বড় কোম্পানিতে চাকরি করবো। সো এই টাইপের স্কিলগুলোতে কেন আমরা ভাবি খেলে আমরা ফ্রিল্যান্সিং করবো? সো এখানে তুমি ইউ ক্যান জাস্ট বাংলাদেশে লোকালি চাকরি করো, কোনো সমস্যা নেই তো। সো লেটস সে ব্রো, আমরা এখন যদি একটু ফাইবার বা আপওয়ার্ক অর, সো আমি বেসিক্যালি 3টা প্ল্যাটফর্ম সম্পর্কে মোটামুটি আমার ধারণা আছে বেসিক্যালি, লেটস সে অ্যাজ আ বিগিনার হিসাবে। সো আমি একজন বিগিনার, আমি জানি ফাইবার থেকে ক্লায়েন্ট পাওয়া যায়, আপওয়ার্ক থেকে ক্লায়েন্ট পাওয়া যায়, লিঙ্কডিন থেকে ক্লায়েন্ট পাওয়া যায়, কারণ আমি নীল নাফিসের ভিডিও দেখছি। অ্যান্ড কথা হচ্ছে কোন স্পেসিফিক প্ল্যাটফর্মে গেলে এই মুহূর্তে ভালো হবে, কিভাবে করতে হবে, স্টেপগুলো কি কি স্ট্র্যাটেজিস, একদম যদি একদম র কনভারসেশন হয় জিনিসটা বেস্ট হয়। সো ফাইবার আপওয়ার্কের সাথে লিঙ্কডিন এক জায়গায় ফালানো যায় না, লিঙ্কডিন পুরো একটা আলাদা জিনিস। ফাইবার অ্যান্ড আপওয়ার্কে যদি কম্পারিজন করি, আই থিঙ্ক দুটার জন্য ডিফারেন্ট ডিপেন্ডিং অন হোয়াট সার্ভিস ইউ অফার, বাট দুটি এখন অনেক স্যাচুরেটেড, দুটি করা অনেক ডিফিকাল্ট। আমি বলছি কারণ আপওয়ার্কে আমি আপওয়ার্কের ফাইবার দুটাতে আমি একদম অ্যাক্টিভ না, খুবই কম টুকটাক কাজ করা হয় আমাদের, বাট তারপরও হালকা কাজ করিনি তা বলবো না। আপওয়ার্কে আমি 2020 সালে অ্যাকাউন্ট খুলছি, বছরখানে কাজ করছি। আপওয়ার্কে বেশি টাকা আমরা ইনকাম করিনি, $30,000 মতো আমরা করছি। ফাইবারে আমরা $1,20,000 মতো মনে করছি। ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। সো ফাইবারে আমাদের সাইডে ছোট ইয়া আছে, বাট মোস্টলি আমাদের 70% ক্লায়েন্ট ফাইবার আপওয়ার্কের বাইরে থেকে আসে, কাজও আমরা সব বাইরেই করি। সো আমার লিঙ্কডিন থেকে অনেক আসে, আমার ইমেল থেকে আসে, যত রেফারেলসে আসে, ওয়ার্ড অফ মাউথে আসে, ম্যাক্সিমাম ক্লায়েন্টস আমার বাইরে থেকে আসে। বাট আমি অ্যামাউন্টস বলার কারণ হচ্ছে কি, যেহেতু আপওয়ার্কে 30,000 কম হইলেও 35 লাখ টাকা ইজ এনাফ ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড যে এই প্ল্যাটফর্মটা কেমন কীভাবে কাজ করে। আপওয়ার্কে আমি ফাইবারে আপওয়ার্কে আমি টপ রেটেড সেলার, ফাইবারে আমি প্রো সেলার। আর ফাইবারে যেহেতু $1,00,000 উপরে কামাইছি, মানে $1,20,000, $1.5 কোটি টাকার মতো প্রায়। সো এখানেও মোটামুটি বুঝি যে কীভাবে প্ল্যাটফর্মটা চলে। দুই জায়গাতেই ইট ইজ ভেরি ডিফিকাল্ট এখন টু স্ট্যান্ড আউট অ্যান্ড মেক আ লট অফ মানি ইফ ইউ জাস্ট স্টার্ট নাও। আর দুই জায়গাতে দেখা যায় যে ইফ ইউ হ্যাভ বিগিনারদের জন্য বেশি কঠিন, কারণ ইউ ডোন্ট রিলি হ্যাভ আ লট অফ মানি টু ইনভেস্ট। যে টাকা টুকটাক আব্বা আমার কাছে রিকোয়েস্ট করে নিয়েছি, সেই টাকাতে একটা কম্পিউটার বানিয়েছি, এখানে কোনো টাকা নাই। তো দেখা যায় বাকি টাকাটা কেন লাগে, আপওয়ার্কে তোমার জব পাওয়ার জন্য, প্রপোজাল পাঠানোর জন্য কানেক্টস লাগে। একটা জবে 50 জন করে অ্যাপ্লাই করে রাখে, প্রত্যেকটা জবে দেখা যায় হচ্ছে গিয়ে 8টা 10টা 12টা 16টা 20টা কানেক্টও লাগে। একটা কানেক্টের দাম মানে 15-20 টাকা করে বাংলাদেশি টাকা অলমোস্ট। সো দেখা যায় এত টাকা মানুষের কাছে থাকে না। সো এই জন্য আপওয়ার্কে দেখা যায় হাজার হাজার কানেক্ট, কয়েকশো কানেক্ট লেখা মানে কিনে রাখা লাগে, যেন তুমি আসলে মনোপলিটাতে সাস্টেন করতে পারো। ফাইবারে দেখা যায় কোনো রকম লেভেল 1 সেলার হওয়ার পরে মানুষজনের $50 $100 করে অ্যাড রান করা লাগে পার ডে টু গেট র্যাঙ্কড না। আর নতুন হয়ে গেলে তো র্যাঙ্ক করা অনেক কঠিনই, তারপরও উপরে যাওয়া তো ওই পেড অ্যাড ছাড়া টাফ। সো ফাইবারে অ্যাড রান করা যায়, সো ফাইবারে অ্যাড রান করে অনেকে। তারপরে গিগ ভিডিও বানানো লাগে, গিগ ভিডিও খুব ভালো হওয়া লাগে, ইউ হ্যাভ টু হায়ার ভিডিও এডিটর ভালো করার জন্য। অনেকে বাজে গিগ ভিডিওতে সো ইউ হ্যাভ টু ইনভেস্ট, রাইট? ইউ হ্যাভ টু ইনভেস্ট, সাকসেস ম্যানেজার থেকে অ্যাডভাইস নেওয়া লাগে, তো টাফ। লিঙ্কডিন এটা কম্পারেটিভলি ইজি আর কি, যে এখানে ইউ ক্যান সেন্ড নিজে ম্যানুয়াল যদি প্রসপেক্টিং করি, ম্যানুয়ালি যদি বের করি আমার আইসিপি কারা, তাদেরকে যদি আমি আফটার ভ্যালু পাঠাই, তাইলে ইউ মাইট বি এবল টু ক্লোজ ক্লায়েন্টস। অনেকে বলে যে এইসব কাজ করে না ব্রো, আমি এমন ক্লোজ করছি যে উইথ আ সিঙ্গেল ডিএম আমরা একটা ভিডিও করছি, যে ভিডিওর জন্য আমাকে 3 লাখ টাকা দিছে, জাস্ট ফর ওয়ান সিঙ্গেল 60 সেকেন্ডস ভিডিও, যেটা জাস্ট একটা ধরো লিঙ্কডিনে। সো ব্রো লেটস আমরা একটু লিঙ্কডিনে একদম ইনডেপথ যদি একটু যাই টু গেট এ ক্লায়েন্ট, আর আস্তে আস্তে যেদিকে একটা ক্লায়েন্ট আসলে সরি টু ইন্টারাপ্ট ইউ, আমি জানি হোয়াট ইউ গোনা আস্ক, যে লিঙ্কডিনে কোনো হ্যাক নাই যেটা আমি তোমাকে বললে ইউ ক্যান স্টার্ট গেটিং ক্লায়েন্টস অন লিঙ্কডিন। ইট ইজ দ্য সেম অ্যাজ এভরিথিং এলস, জাস্ট এখানে তুমি মেসেজ দিতে পারবে মানুষজনকে। সো ফান্ডামেন্টালি বেসিক ইজ সেম, ইউ হ্যাভ ভ্যালু, ইউ গিভ দেম আ মেসেজ অ্যান্ড ইউ টেল দেম যে মানে লিঙ্কডিন ইজ জাস্ট আ মেথড টু গেট ইন টাচ উইথ দেম, যেটা তোরা দেখতে পারবে তোমার প্রশ্নটা, মানে তোমার ভ্যালুটা, তোমার ফান্ডামেন্টাল সেম, ওই যে ভ্যালু, ওই জিনিসপত্র তোমার ভ্যালু দিতে হবে। আর কনস্ট্যান্টলি চেষ্টা করা উচিত যে তুমি পোস্ট করবা লিঙ্কডিনে, যেন তোমার অ্যাকাউন্টে আসলে দেখতে পারো যে তোমার
অথরিটি আছে, যেন তোমার কোনো পোস্ট যদি ভাইরাল হয়ে যায় তাহলে মানুষজন তোমার কাছে ইনবাউন্ডও আসে, তোমার লিঙ্কডিনের প্রপারটা যেন ল্যান্ডিং পেজ থাকে, মানুষজন যেন বুঝে, তোমার বায়োতে খুব সুন্দর করে যেন তোমার একটা অফার থাকে যেটা মানুষজন বুঝে তোমার অফারটা কী, তোমার প্রপার সিটিয়ে থাকা উচিত, লিঙ্কডিনে অলওয়েজ ভ্যালু দেওয়া উচিত পোস্টে, যেন মানুষজন তোমার ভ্যালু দেখে আসে, তোমার লিড ম্যাগনেটস থাকা উচিত, লিড ম্যাগনেটস দেখে যেন তুমি একটা অপটিন দে প্রসপেক্টসের ইমেল ফোন নাম্বার নিতে পারো, পরে তুমি এটাকে তোমার নিউজ লেটারে ফালায় অ্যাকুইজিশন করার জন্য ইউজ করতে পারো। মানে লেয়ার অনেক আছে, বাট মোস্টলি লিঙ্কডিন ইজ এক্স্যাক্টলি লাইক তোমার ফেসবুক ইনস্টাগ্রাম তুমি যেটা সোশ্যাল মিডিয়া যেভাবে ইউজ করবে সেভাবেই জাস্ট তোমার একটু বুঝতে হবে লিঙ্কডিনের টোনটা একটু ডিফারেন্ট, একটু টুইটারের সাথে একটু সিমিলার, যে কোন কন্টেন্ট লিঙ্কডিনে চলবে ওই টাইপের কন্টেন্ট জাস্ট পোস্ট করতে হবে, দ্যাটস ইট। পারফেক্ট ব্রো। সো আমরা এজেন্সির আমার একটা লাস্ট একটা কোয়েশ্চেন ছিল যেটা আমি আসলে মিস করে ফেলছিলাম, সেটা হচ্ছে কারণ আমি ওই প্রবলেমটা ফেস করতেছি রেগুলারলি, সো আই থিঙ্ক এই প্রবলেমটা আপনার সাথে শেয়ার করলে হয়তো বা এটা সলভ হয়ে যাবে। আমাদের যে টিম মেম্বার আছে সে যখন আমাদের ক্লায়েন্টদেরকে সার্ভ করে, লেটসে প্রত্যেক দিন 10 ঘন্টা কাজ করতে হবে, 10 ঘন্টার মধ্যে 7 ঘন্টায় সে কমিউনিকেশনে যায় শুধুমাত্র। সো হোয়াট উড ইউ সাজেস্ট যে মানে এটার থেকে বাইরে হওয়ার কী উপায়? আই থিঙ্ক ইট ইজ ভেরি ডিফিকাল্ট এখান থেকে বের হওয়া, কারণ এজেন্সি ব্যবসা তোমার ফান্ডামেন্টালটা আমি বুঝি, এজেন্সি ব্যবসার কাজ একটাই, ভালো ট্যালেন্ট হায়ার করতে পারা, ট্যালেন্টেড প্রপারলি ম্যানেজ করা, দ্যাট ইজ দ্য জব অফ এন এজেন্সি। কারণ এই মিডিয়া তুমি যাকে কাজ করো তাকে তো কোম্পানি ডাইরেক্ট হায়ার করতে পারে, তোমাকে হায়ার করছে কারণ তুমি ট্যালেন্টকে খুঁজে বের করছো, তাকে গ্রুম করছো, শিখেছো, তারা প্রপারলি ম্যানেজ করতেছো, ডিসিপ্লিন রাখতেছো, এটাই তো তোমার কাজ, রাইট? সো কমিউনিকেশন অনেক করা লাগে। সো মেবি এটা যদি কমানোর জন্য যেটা করতে পারো যে হয়তো বা ক্লায়েন্টদেরকে মাইক্রো ম্যানেজ যেন না করে এটা এনশিওর করা, বা এরকম সিস্টেম অ্যান্ড প্রসেস রাখা যে সিস্টেম অ্যান্ড প্রসেস দিয়ে বারবার জন্য আমার হিউম্যান কমিউনিকেশন করা না লাগে। কোনো প্রসেসের আপডেট কী জানা, এটা ধরো সিআরএম হতে পারে, ক্লিকআপ হতে পারে, গুগল শিট হতে পারে, যেটাতে ক্লায়েন্টও দেখতেছে এভরি টাইম ইউ আর ডুইং এনি চেঞ্জেস, যে ক্রিয়েটিভ নতুন টেস্ট করতেছি, নতুন ক্রিয়েটিভ বানাইতেছি, কি স্টেটাস থাকতে পারে যে ওয়ার্কিং অন, রিভিশন লাগবে, আমি একটা কনটেক্সট দিই করতেছি। হ্যাঁ বলো। সো লেটসে হচ্ছে গিয়ে একটা ক্লায়েন্ট জিজ্ঞেস করতেছে, সেম একটা জিনিস জিজ্ঞেস করতেছে যেটার অ্যান্সার অলরেডি আমার টিম মেম্বার তার নিজের নলেজ থেকে সুন্দর করে দিয়ে দিছে, সেম জিনিস সবাই জিজ্ঞেস করতেছে, এটার জন্য কি করা যায়? বারবার সবাই রেখে তো সেটাই মানে যে প্রথমে তোমার মেইন ফান্ডামেন্টাল সেটাই, ইউ নিড প্রপার সিস্টেমস অ্যান্ড প্রসেসেস। সো যদি কোনো কিছু হয় যেটা অন রিপিটেডেড আসে বা ক্লায়েন্ট বারবার জিজ্ঞেস করছে যে একটা প্রজেক্টের আপডেট কি, সো যদি একটা গুগল শিট বা ক্লিকআপ থাকে যেখানে ক্লায়েন্ট দেখতেছে যে তোমার প্রজেক্টগুলো তুমি কীভাবে ম্যানেজ করতেছো, ক্লায়েন্টের বারবার জিজ্ঞেস করতে হবে না। ওকে। বা তোমাকে যদি ক্লায়েন্ট প্রতিদিন রাতে জিজ্ঞেস করে যে আজকে আমাদের কয়টা সেল হয়েছে, এটা যদি বারবার জিজ্ঞেস করা লাগে, বারবার একজনের উত্তর দেওয়া লাগে, তাহলে এটা বিরক্তিকর জিনিস। সো কিছু জিনিস তুমি সিস্টেম দিয়ে চেঞ্জ করতে পারবা, কিছু জিনিস হচ্ছে প্রসেসে চেঞ্জ করতে পারবা, কিছু জিনিস ডকুমেন্টস দিয়ে করতে পারবো, কিছু জিনিস অটোমেশন দিয়ে করতে পারবা। ধরো কেউ যদি বারবার জিজ্ঞেস করে যে আমি যখন অ্যাডগুলো রেকর্ড করবো, আমার অ্যাডগুলো রেকর্ড করার জন্য আমার আইফোনের সেটিংস কী থাকা লাগবে, তো একই অ্যান্সার। তুমি একটা ডকুমেন্ট বানিয়ে রাখতে পারো, যে ডকুমেন্টটা তুমি বারবার যে জিনিস জিজ্ঞেস করবো তাকে ডকুমেন্টটা পাঠিয়ে দিবা। কেউ যদি জিজ্ঞেস করে তার ফেসবুক অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস তোমাকে কীভাবে দিবে, একই প্রসেস, তুমি একটা ভিডিও বানিয়ে রাখতে পারো, বারবার পাঠিয়ে দিবা। অনেক ক্লায়েন্টরা আমাকে ধরো গুগল ড্রাইভের লিঙ্ক দেয় কিন্তু শেয়ারেবল লিঙ্ক না, তো শেয়ারেবল লিঙ্ক দিতে তারা পারে না। আমার একটা ভিডিও বানানো আছে যেটা আসলে শেখায় কীভাবে ভিডিও শেয়ারেবল লিঙ্ক দেয়, সো এভরি টাইম কেউ ইস্যুটা হবে আমি জাস্ট ভিডিওটা পাঠিয়ে দিই, সেটা ফলো করে শেয়ারেবল লিঙ্ক পাঠিয়ে দেয়। সো দ্যাট ইজ আ থিং যেটা বারবার যদি হচ্ছে এটা করতেছে। কিন্তু ধরো কেউ যদি এমন একটা রিপিটেড কোয়েশ্চেন জিজ্ঞেস করে প্রতিদিন যে আজকে কয়টা সেল হলো, এটা তো তুমি এরকম ডকুমেন্টে দিতে পারবে না। সো দ্যাট ইজ ওয়াইড ইউজ সর্ট অফ সেট অফ অটোমেশনস, ডিপেন্ড করে তোমার সিআরএম কি। তুমি ধরো যদি গো হাই লেভেল ইউজ করো, ক্লিক ফানেল ইউজ করো, আমি জানি না কি ইউজ করে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউজ করে। তো এখান থেকে দেখা যায় যে আজকে কয়টা প্রোডাক্ট হয়েছে, বা ধর শপিফাই ইউজ করো যে কত প্রোডাক্ট সেল হলো, কত টাকার সেল হলো। তো তুমি একটা অটোমেশন লাগাই ফেলতে পারো যে এভরিডে রাত 10টা বাজে কত টাকার সেল হলো, এটা একটা টোটাল সাম অটোমেটিক হোয়াটসঅ্যাপে চ্যাটের ভিতরে একটা এআই বট পাঠিয়ে দিবে। সো কীভাবে করতে হবে এটার ভেতরে আই উইল নট গেট ইনটু টেকনিক্যালিটিস, ইফ ইউ জাস্ট ইউজ ক্লড দিয়ে বানানো যায়। ওপেন ক্লডও দিয়ে তুমি অটোমেশন লাগিয়ে ফেলতে পারবা, তোমার হোয়াটসঅ্যাপে জাস্ট এভরিডে আপডেট দিবে, ক্রোন জবস করতে পারবা। এটা বাদেও হোয়াটসঅ্যাপ বাদেও মানে ইমেল কানেক্ট করে ফেলতে পারবা ক্লড দিয়ে, ইমেলে প্রত্যেক রাতে একটা আপডেট দিবে বা প্রত্যেক উইকলি একটা রিপোর্ট দিবে যে এই উইকে তোমরা কয়টা ক্রিয়েটিভ টেস্ট করছো, তোমার রিটার্ন অন অ্যাড স্পেন্ড অ্যাভারেজ কত ছিল আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে, কম্পারিজন কত, তোমার সেল কত হয়েছে আগের সপ্তাহে এই সপ্তাহে কত, এভরি উইক ইউ জাস্ট ডু ইট ইউজিং অ্যান অটোমেটেড প্রসেস। সো লেটসে আমরা যদি একদম পুরোপুরি এখন এজেন্সির বাইরে চলে যাই, এজেন্সির বাইরে চলে আমরা বিজনেসের মধ্যে ঢুকে যাই, বিজনেসে কি এআই টুল ইউ থিঙ্ক যে মাস্ট বি এখন ইউজ করা উচিত? এজেন্সি আর বিজনেস পার্থক্য কি? সো বেসিক্যালি যারা আমরা তো সার্ভিস দিচ্ছি, রাইট? সো আর যারা প্রোডাক্ট বিক্রি করতেছে তাদের কথা বলতে চাচ্ছি। সো ডিপেন্ড করে প্রোডাক্টের, তুমি তো এমন মানুষজনকেই সার্ভিস দিচ্ছ যাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য সার্ভিস দরকার, সো তারা তো ইনহাউস এটা ইউজ করতে পারে। তো তুমি যেটা ক্লড দিয়ে তুমি তার ল্যান্ডিং পেজ বানিয়ে দিচ্ছ, সে একটা এজেন্সি হ্যান্ড না করে সে নিজে কাজ করতে পারে, যদি একটা ল্যান্ডিং পেজ নিজে বানাইতো, একটা মিডিয়া ব্যাংক এজেন্সি হ্যান্ড না করে সে ক্লডের কোনো একটা এজেন্ট বানিয়ে সে অ্যাড অন করে দিতে পারতো নিজের জন্য। সো বিজনেসের জন্য কাজ হচ্ছে কি যেন তোমার মতো এজেন্সি আমার মতো এজেন্সিকে হায়ার করতে না হয়, কোন এআই দিয়ে তাদের রিপ্লেস করে ফেলা যাবে এজেন্সিদের, সেই জিনিসগুলো শেখা। আচ্ছা ব্রো, সো একটা টাফ কোয়েশ্চেন, সেটা হচ্ছে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট যে একদিন এআই এর দুনিয়ায় আপনি নীল নাফিস রিপ্লেস হয়ে যাবেন,
হোয়াট শুড বি ইয়োর আনসার? ডিপেন্ডস আমি কোন জায়গায় রিপ্লেস হবো। ভিডিও এডিটিং। হ্যাঁ, ইটস ওকে। আই থিঙ্ক একদিনও তো রিপ্লেস হয় না, আস্তে আস্তে হয়। আই থিঙ্ক এআই দিয়ে করার জন্য কারো জন্য এআই ইউজ করতে হবে। আমরা অন্য মানুষজনের হচ্ছে ভালো পারবো এআই ইউজ করতে, কারণ যেহেতু ভিডিও এডিটিং আমরা করি। সো আমরা জাস্ট এআই করি, আমরা এআই দিয়ে এগুলো বানাই দেবো, কোনো সমস্যা নেই। হয়তো বা কম চার্জ করতে হবে হয়তো বা কিছু জায়গায়, বাট উই উইল ডু আ লট মোর ভলিউম টু কিপ আপ উইথ ইট। পারফেক্ট। সো লেটস সে আমার ইন্ডাস্ট্রি তো, সো আমারও যদি মিডিয়া তাহলে just use AI। জাস্ট আমাকে ওইভাবে তুমি এআই ইউজ করবা, সো অন্যজন অ্যাটেন্ড করতে হলে তার এআইটা ইউজ করতে হবে। অফারটা আমাকে ওইভাবে সাজাতে হবে। হ্যাঁ, করবা। সো পারফেক্ট। দ্যাট ইজ ইট। আর অন্য জায়গায় আসলে রিপ্লেসেবল তো অনেক কিছু। ধর তুমি আমাকে যদি জিজ্ঞেস করতে আমার কোম্পানি দেখে কি আমাকে রিপ্লেস করতে পারবে? না, আমার কোম্পানিতে আমার কোনো টেকনিক্যাল স্কিলের জন্য আমার এখন কোনো কন্ট্রিবিউশন নাই, যদি আমি নিজে এডিট করি না। আমার হিউম্যান স্কিলসগুলোর জন্য, যে মানুষজনকে আমি প্রপারলি লিডারশিপ দিয়ে আগায় নিয়ে যেতে পারতেছি নাকি, তাদেরকে আমি প্রপার ভিশন দিতে পারছি নাকি, তাদের জন্য কালচারটা কোম্পানিতে আমি ঠিক রাখতে পারছি নাকি। এই জিনিসগুলো হচ্ছে আমার মানে প্রত্যেক দিনের ডেলি রেসপন্সিবিলিটিস আমার কোম্পানিতে। এই জিনিসগুলো আমার কাছে মনে হয় না এআই রিপ্লেস করতে পারবে, কারণ এই জিনিসগুলো খুবই হিউম্যান। আর যদি অপারেশনসের দিক থেকে দেখি, আমার মেন কাজ হচ্ছে কি সেলস এমন একটা জিনিস যেটা আসলে এআই জন্য রিপ্লেস করা টাফ। এআই টুল হিসাবে আসতে পারে, ইউ ক্যান ইউজ দ্যাট অ্যাজ আ লেভারেজ, বাট মানুষকে পুরো রিপ্লেস করে ফেলা কঠিন। তারপরও পুরো জিনিসটাই আসলে প্রশ্নটার উত্তর খুবই কঠিন, কারণ এখন কালকে কী হয় বলা যায় না। নতুন এআই আসছে টুল, একটা ক্লডের রিমোশন, যেটা ভিডিও এডিট করা যায়, অনেকে এটা ইউজ করতেছে, অনেক ফাটাফাটি জিনিস করা যাচ্ছে। বাট অ্যাগেন দিন শেষে রিমোশন ইউজ করতে হইলেও ভালো করে ইউজ করতে পারবো আমরা যতখানি, একজন মানুষ একদম জানে না সে তো ভালো করে ইউজ করতে পারবে না। ইউ হ্যাভ টু বি ভিডিও এডিটর। এটাই তো, তুমি তোমার মুরব্বী কোনো চাচা খালুকে যদি তুমি ক্লড ইউজ করতে দাও, দেখা যাবে তার থেকে ভালো তুমি ইউজ করছো, কারণ তুমি এটা আরও বেশি সময় ইউজ করছো, তুমি আরও বেশি জানো কোন কোন জিনিসগুলো কাজ করে না। সো যারা কঠিন ব্যবসা করে, ফ্যাশনের ব্যবসা, ধরো গেঞ্জির ব্যবসা, তারা তো সময় নেই বের করা যায় ক্রিয়েটিভ এত সুন্দর করা যায় কীভাবে। সো রাদার এআই দিয়ে করা গেলে দে উড রাদার হ্যাভ সামওয়ান এলস সেটা করে দিবে। যেমন এই জেমিনাই দিয়ে একদম অলমোস্ট ডিজাইনারের মতো থাম্বনেল বানানো যায়, তারপর মানুষ ডিজাইনার কেন হায়ার করে? ছোটো ছোটো জিনিস চেঞ্জেসের জন্য ডিজাইনার আরও ভালো বুঝে যে এআই ইউজ করতে হলে কীভাবে এআই ভালো করে ইউজ করা লাগবে, সেটা ডিজাইনার মাঝে বেশি ভালো জানে। সো উড রাদার হায়ার আ ডিজাইনার টু ডু ইট ফর মি। রাইট। সো লেটস সে টুডে আপনি হচ্ছে কি মনে করেন, আমি যাতে বিগিনাররা প্লাস আমি যাতে আরও জিনিসটা আরও মানে রিয়েল কেস স্টোরিটা বুঝতে পারে মানুষ। লেটস সে ধরেন মনে করেন আজকে আপনি নীল নাফিস না, ইউ ডোন্ট হ্যাভ এনি এজেন্সি, নো মানি, নাথিং, ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। সো হোয়াট উড ইউ ডু, লাইক একদম স্টেপ জিরো? আমাকে যে নলেজ আমার কাছে এখন আছে, নলেজ তো আছে আমার কাছে, টাকা পয়সা না থাকুক, ইয়েস নলেজ আছে। নলেজ বলতে ভিডিও, মানে আপনি ভিডিও এডিটিং জানেন এবং হচ্ছে কি আপনি এমনি নরমালি নলেজ না জানলে কি করি, আমি যা প্রসেস আগে করছি তাই। যদি ইফ আই হ্যাভ দ্য নলেজ অফ হোয়াট আই নো টুডে, কারণ ব্যাক এন্ডে তখন মানে জিনিসপত্র একটু ইজি ছিল, এখন তো জিনিসপত্র ইজি না। সো এখন কি করতাম? সো যদি অ্যাগেন আমি এখন যা জানি তার নিয়ে শুরু করতাম, আই থিঙ্ক হোয়াট আই উড ডু ইজ আই উড ফাইন্ড যে আমার ইন্ট্রেন্সিক কোন ভ্যালুগুলো আছে যেগুলা আমি কাউকে দিয়ে আবার টাকা কামাতে পারবো বেশি। সো হাই লেভারেজ টাস্ক খুঁজে বের করার চেষ্টা করতাম, এমন জিনিস যেটার এন্ট্রি লেভেল ব্যারিয়ার হাই, তো যে কোনো মানুষজন এসে সেখানে কম্পিটিশন করতে না পারে, এমন একটা জিনিস যেটা বোরিং কিন্তু জিনিসটা আবার যেটা প্রথমে বলতেছিলাম সাপ্লাই খুবই কম, ডিমান্ড খুবই বেশি। সো আই উড ডু রিসার্চ, আমি হয়তো আই উড হেল্প সফটওয়্যার কোম্পানিজ উইথ দেয়ার গ্রোথ, বা আই উড হেল্প ভেঞ্চার ক্যাপিটালিস্ট কোম্পানিজ উইথ দেয়ার গ্রোথ। আই উড হেল্প কোম্পানিজ যাদের অনেক বেশি ক্যাশ ফ্লো, তাদের বেশি অনেক বেশি টাকা, বাট হোয়াট দে আর স্ট্রাগলিং ইজ উইথ গ্রোথ, অ্যান্ড আই উড ফিগার আউট তাদের গ্রোথের জন্য কী দরকার, অ্যান্ড আই উড লার্ন দ্যাট, অ্যান্ড দেন আই উড গো অ্যান্ড সেল ইট টু দেম। ব্রো, যেখানে আমি আসলে শুনতেছি যে এআই সব কিছুকে রিপ্লেস করে দেবে এবং সবাই বিজনেস করবে, রাইট? সো এমন একটা সময় ফোর্সিডভাবে সবাই বিজনেস করবে, কারণ তাদের তো কিছু করার নাই, কোনো জব নাই, কোনো কিছু নাই। তো এরকম একটা সময়ে মানে যেখানে আমার একটা মনে আছে আপনার একটা এক্সাম্পল, খুব সুন্দর একটা এক্সাম্পল ছিল, যেখানে সব মানুষ হচ্ছে গিয়ে কোদাল দিয়ে মানে মাটি খুঁড়তেছে এক জায়গায় সোনা খোঁজার জন্য, সেখানে আপনি কোদাল বিক্রি করেন, আপনি কোনো সোনা মানে খুঁড়তে হবে। আমি জানি না আমি কতটুকু জিনিসটা বোঝাই বলতে পারছি, আই এম সরি, বাট আপনি জিনিসটা আমাকে এভাবে বলেন যে তখন আসলে আমি কি করব, বা তখন একটা মানুষ কি করবে, যে তখন এটা এখনই চলতেছে। আমার কথাটা ছিল হচ্ছে কি, ডিউরিং দ্য গোল্ড রাশ ডোন্ট মাইন্ড দ্য গোল্ড, সেল দ্য শাভেল। মানে যখন কোনো জায়গায় সোনা পাওয়া গেছে, সবাই দেখা যায় মাটি খোঁড়া শুরু করছে সোনা পাওয়ার জন্য, ওটা ভাই তখন তো মিডিয়া বাইংই থাকবে না, ভিডিও এডিটিংই থাকবে। সোনা না করে কেউ যদি কোদাল বিক্রি করে আরো বেটার হবে। সো আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি যে ধরো তুমি ভাবতেছো এআই দিয়ে সবার রিপ্লেস হয়ে যাবে, সবাই কী করা উচিত? মেক দ্য এআই। সো এই জন্যই তো এখন হাইপে তো এটা যে ইউ হ্যাভ টু বিল্ড ইয়ার ওন সফটওয়্যার প্রোডাক্ট। সে এখন এটা ফিউচারে না, এখনই অবস্থা এটা যে এই সব কিছু রিপ্লেস করে ফেলতেছে। সো ওয়াই ডোন্ট ইউ মেক অ্যান এআই দ্যাট উইল রিপ্লেস
others. So and people will buy the AI from you. Here you go. সো ব্রো বেসিক্যালি আমি তো মোটামুটি বুঝতে পারছি বিজনেস তো মনে করেন অনেক কিছু করা যায় বা অনেক কিছু পসিবল, বাট পার্সোনাল লাইফ নিয়ে যদি একটু বলেন। কি বলবো, আমার নাম নীল। ভাই আপনি আপনার নিজের মিডিয়া, সরি আপনার নিজের ভিডিও এডিটিং এজেন্সি আছে, এত কিছু আছে, বাট ওয়াই ইউ আর সো ভেরি, মানে এখন পর্যন্ত এত হাংরি কেন টাকা কামানোর জন্য? আমি আসলে টাকা এমন একটা জিনিস, যতই কামাতে আমার ততই কামাতে মন চাবে। সো এটা আই থিঙ্ক হাঙ্গার এন্ডলেস, বাট আই থিঙ্ক আরও নতুন নতুন জিনিস আছে যেটা আসলে কিপস মি ওয়ার্কিং এভরিডে, যেটা আসলে অনেক সময় টাকা থেকে ড্রিভেন না। যেমন আমার কাছে এখন মনে হয় ওয়ান্ট টু ক্রিয়েট মোর ইম্প্যাক্ট। আমি 100 জন, 500 জন, 1000 জন মানুষকে এমপ্লয় করতে চাই। আমি যে 100 জন, 500 জন, 1000 জন, 10,000 জন, 10 লাখ মানুষকে শিখাইতে চাই যে আমি যা জানি তা। সেই ইম্প্যাক্টগুলো আস্তে আস্তে দেখা যায় যে ইট স্টার্টস বিকামিং আ বিগার কজ ফর ইউ টু কিপ গোয়িং। আর আমার জন্য যেটা হয়ে গেছে, বারবার যেটা বললাম যে আমার অফিসে 50 জনের জীবন আমার উপর ডিপেন্ড করে। আমি যদি কাজ না করি তাদের লাইভলিহুড আটকে গেছে। আর আমার মানুষজন, আমার অফিসে যারা আমার সাথে কাজ করে, আমি কখনো বলবো না আমার আন্ডারে কাজ করে, তারা আমার সাথে কাজ করে সবাই। কারণ আমাদের ভিতরে সম্পর্কটা তো ফ্রেন্ডলি, আমাদের কালচারটা তো ফান। তাদের আমি প্যারাদায় কাজ করা হইলো, আর দিন শেষে তারা যাদেরকে আমি বলি যে ভাই আজকে আমার দরকার, সবাই চলে আসবে, কারণ সবাই আমাকে এত ভালোবাসে আমার কোম্পানিতে। আমাদের একটা, আমি বলি আমাদের অফিসে একটা কোচিং সেন্টারের মতো। কাজ করতে পড়তে হয়, কিন্তু ফ্রেন্ডরা সবাই মিলে আসতে দেখে পড়তে ভালো লাগে, আড্ডা হয়। সো আমাদের অফিসটাও এরকম। সো আমাদের যেটা হচ্ছে, এই এতগুলো মানুষ যে আমার উপর ভরসা করে, আমি যদি আমার অফিসে বলি আগামী 3-4 মাস কারো বেতন দিতে পারবো না, আমাদের একটু কষ্ট করে কাজ করতে হবে, 70% মানুষ আমার কাছে মনে তারা রয়ে যাবে যে ঠিক আছে আমি আসি আপনার সাথে। সো এই যে তাদের যে আমার প্রতি বিশ্বাস, এই জায়গা থেকে আমার একটা দায়িত্ব, তাকে এখন আমি যে বেতন দিই তাকে যেন আমি 3 গুণ বেশি বেতন দিতে পারি। সেই 3 গুণ বেতন আমি তখনই দিতে পারবো যখন আমি যে টাকা এখন ইনকাম করি তার থেকে আমি বেশি 3 গুণ ইনকাম করি। আর আমার ইনকামের এখন পর্যন্ত 3 গুণ করার জন্য সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি, সবচেয়ে বড় ফ্যাক্টর আমি নিজেই। সো ইফ আই ডোন্ট ডু ইট দেন আই ক্যানট গিভ দেম আ গুড লাইফ। আর আমার কাছে মনে হয় যদি তাদেরকে আমি একটা ভালো লাইফ দিতে পারি, তাদেরকে যদি আমি একটা বেটার লিভিং স্ট্যান্ডার্ড দিতে পারি, অ্যাজ আ বাই প্রোডাক্ট আমার লিভিং স্ট্যান্ডার্ড এমনিই বেড়ে যাবে। কারণ আমি যদি 3 গুণ কামাইতে পারি, তাদেরকে 3 গুণ বেতন দিতে পারি, আমার ইনকামও তো 3 গুণ। সো আমিও তো বেটার লাইফস্টাইল পাচ্ছি, তাই না? সো দিজ আর দ্য থিংস যেটা আমি বের করার চেষ্টা করি টু মোটিভেট মি। আরেকটা জিনিস হয়ে গেছে, আই থিঙ্ক আই হ্যাভ জাস্ট ফলেন ইন লাভ উইথ দ্য গেম। আই জাস্ট লাভ ডুইং ইট ব্রো। মানে দের ইজ নো রিজন। মাঝে মাঝে মানে কাজ করতে আমার খুব প্যারা লাগে, আমার খুব বিরক্ত লাগে। তোমাকে বলতেছিলাম, কাকে যেন বলছিলাম যে কাজ করতে আমার ভালো লাগে না, প্যারা, ব্যাড বাস। কাজ না করতে আমার আরো বেশি প্যারা লাগে। সেই মোটিভেশনটা কিভাবে আসে, এই যে কনফিডেন্স, মোটিভেশন, আমি কিভাবে মোটিভেট I think right. I think it's confidence. I don't think it's motivation. I think it's you start believing যে you can do it. You start believing যে আমি যদি if I do it তাহলে I will see this result. ম্যাক্সিমাম সময় মানুষজন করে না, কারণ কি তারা মনে করে যে আমি কাজ করলে তো অ্যান্সার আসবে নাকি আসবে না, রেজাল্ট আসবে নাকি আসবে না, এটা কোনো গ্যারান্টি নেই। আমারও কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার কনফিডেন্সটা বেশি যে আমার গ্যারান্টি আসার চান্স বেশি, কারণ আমার এত বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সো আমার কাছে নিজের উপরে আমার এত ভরসা বেশি, সেই জন্য দেখা যায় কি করতে আরো বেশি মজা লাগে, মনে হয় যে আই এম বিল্ডিং সামথিং। ইট ইজ লাইক ড্রয়িং আ পিকচার। ছবি আঁকা, তুমি ছবি আঁকতে আঁকতে তোমার ভালো লাগা শুরু করে, মনে হচ্ছে যে আমি একটা জিনিস বানাইতেছি। সো আমার কোম্পানিটা আমার কাছে এমন হয়ে গেছে যে ওয়েন এভার আই এম ওয়ার্কিং অন ইট, ইট ফিলস লাইক আই এম বিল্ডিং ইট, অ্যান্ড ইউ জাস্ট ফল ইন লাভ উইথ দ্য গেম, ইউ স্টার্ট লাভ ডুইং ইট। এই জিনিসটাই ভালো লাগে। বাট ব্রো, এত সবকিছু আপনি করতেছেন কি কারণে? ওই যে আপনার ওই যে এতগুলো এমপ্লয়ি আছে, এই জন্য আপনার কাজ করতে। বাট জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট যে আপনি কালকে মারা গেছেন, ওকে ড্যাম, এন্ড এরপরে কি হবে? আল্লাহ কাছে আল্লাহ আমাদের জান্নাতে নিবে। এরপর ওদের কি হবে ভাই, এটা বলেন। ওদের কি হবে তাহলে? আমি যেন না মরি সেটা ওদের মেক করতে হবে। একবার চিন্তা করেন যে ভাই আপনি প্রতিদিন এই জিনিস চিন্তা করেন আমি কাজ করি না আমি আম্মু বলতেছে নীল নাফিস এআই হবে। ইটস ট্রু। মানে মেটাও মনে কি একটা জানি ভাই করতেছে, আমি শুনছিলাম এই যে মেটার যে ফাউন্ডার মার্ক জাকারবার্গ, মানুষ মারা যাওয়ার পরে কি একটা জানি বলছে, আমার মনে নাই, বাইচে থাকবে, মানে তার আইডি গুলা বাইচে থাকবে, এরকম একটা। আমি চেষ্টা করতেছি যেন আল্লাহ, অবশ্যই আল্লাহ জানে যে তার তাকদির কোন জায়গায়, কে কখন মারা যাবে। এই জায়গায় তো আর কিছু বলার নাই, কিন্তু মেইন এটাই চেষ্টা করে যেতে হবে যে নিজের খেয়াল রাখা। এখন কিন্তু ভাবি নাই মরে গেলে কি হবে, বাট আমি এটা চেষ্টা করি যে আমার সাথে যারা আছে, যেটা পডকাস্টের শুরুতে বলছি, তাদেরকে চেষ্টা করি তারা যে কাজ করে সেই কাজের জন্য তারা বেস্ট হয়। তো কালকে যদি এমজেন মিডিয়া এক্সিস্ট নাও করে, তারা যে পজিশনেই যাবে আমি শিওর যে তারা থ্রাইভ করবে, তারা ওইখানে অনেক ভালো হবে। কারণ আমার এখানে থেকে তুমি বের হয়েছো, তার মানে হচ্ছে কি অলরেডি টপ 1%। সো এখানে যে ইউ উইড বি ভেরি গুড। ব্রো, আপনাকে আমি আসলে পডকাস্টের প্রায় লাস্টে চলে আসছি, বেশি কোয়েশ্চেন করবো না আর।
বাংলাদেশে এত পডকাস্টে আপনি গেছেন, বাট কোথাও এই জিনিসটা নিয়ে আজ করেন কন্টেন্ট ক্রিয়েশন। আমি দেখছি আপনি ইন্টারন্যাশনালি বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করেন এবং আপনি আমাকে এটাও বলছিলেন যে আপনি মিলিয়ন সাবস্ক্রাইবার ভিউস এনে তাদেরকে হেল্প করেন। সো দ্যাট মিনস আপনি অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে বুঝেন, রাইট? এবং আপনার 21 দিন না কত দিনে যেন আপনি 1 লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত গেইন করছেন। সো ইউ নো দ্য কোড, সিক্রেট কোড। সো টুডে আই ওয়ান্ট টু নো দ্য সিক্রেট কোড, যে ভাই আপনি আমার নিয়ে বলতে পারেন, ভাই আমার কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে বলতে পারেন, আমার পডকাস্ট নিয়ে বলতে পারেন, যে আমার কিভাবে কি করলে ভালো হয়, আমার ভুলও ধরতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। আসলে জিনিসটা কি, সো ওয়ান অফ দ্য রিজনস আমার চ্যানেলে ধরো 10 মিলিয়ন সাবস্ক্রাইবার বা 2 মিলিয়ন সাবস্ক্রাইবার নাই, কারণ হচ্ছে কি আমি তেমন একটা অ্যাক্টিভ না আমার কন্টেন্ট নিয়ে। বাট ইউ সেইড যে আপনি 1 বছর চাইলে 1 মিলিয়ন করতে পারবেন। আর্গুয়েবলি মেবি ইয়াস, যদি আমি কনসিস্টেন্ট থাকতে পারি। দ্য রিজন বিং আমার ওই ইনফ্রাস্ট্রাকচারটা আছে। সো আমার 45 জন মানুষ আছে, আমার টিম আছে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উই ডু ফর আ লিভিং। আমরা 15 মিলিয়ন 20 মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেলকে আমরা সার্ভ করি। অনেক চ্যানেল আছে যাদেরকে আমরা ধরো 10,000 থেকে 1 মিলিয়নে নিয়ে গেছি উইথ আ শর্ট স্প্যান অফ টাইম। সো উই ওয়ার্ক উইথ সাম অফ দ্য বিগেস্ট নেমস ইন দ্য স্পেস। গত বছরের বিগেস্ট ক্রিয়েটার পুরা ইন্টারনেটে ছিল ব্রেস স্কেলস, সে ইভান গ্যাসের চেয়েও র্যাপিড গ্রোথ ছিল। সো উই ওয়ার্ক উইথ ব্রেস, আই ওয়ার্ক উইথ ক্লিকআপ, a $1 billion company. I work with the Onuha brothers, I work with Pixum Perfect, I worked with Magnets Media, I've worked with big brands in the space. So we know যে ইনসাইটস কীভাবে যায়, মানে ওদের ভিতরে ইনসাইডের ট্যাকটিক্স কি, সিস্টেমস কি, we build systems for them, and অনেকদিন ধরে করতেছি তো, so we know how it works. But the thing is, if I have to give you advice, and যেহেতু পডকাস্টের শেষের দিকে I will keep it short, ক্রিয়েটার দুই রকম হয়, একটা হচ্ছে কি আইডিয়া বেসড আর একটা হচ্ছে কি ক্যারেক্টার বেসড। সো ইফ আই হ্যাভ টু ডিফাইন ইট ফর ইউ, আইডিয়া বেসড ক্রিয়েটার হচ্ছে ধরো মিস্টার বিস্টের ভিডিওতে মিস্টার বিস্ট থাকে 1 মিনিট, বাকি ওর অন্য মানুষজন যারা থাকে তারা থাকে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম সময়। মাঝে মাঝে অনেক ভিডিওতে মিস্টার বিস্ট থাকে, ওনার বন্ধু বান্ধব থাকে, ওদের একটা সিনেমায় চলে গেছে, কাল ওরা থাকতেছে। কারণ ভিডিওটার মেইন কনসেপ্ট ইজ নট জিমি মানে মিস্টার বিস্ট। তো ভিডিওর মেইন কনসেপ্ট হচ্ছে ভিডিওটা টাইটেল অ্যান্ড থাম্বনেল, যেটা যে জিতবে সেটা পাবে, যেটা করলে ওইটা পাবে। আইডিয়াটার উপরে পুরোটা ফোকাসড। অন্যদিকে ক্যারেক্টার বেসড ক্রিয়েটাররা হচ্ছে গিয়ে ধরো লোগান পল, ধরো কেসি নাইস্তাত, এই ক্রিয়েটাররা ধরো ও বসেটা 15 মিনিটের ভিডিও বানাচ্ছে কীভাবে কফি বানায়, এই ভিডিও 1.5 মিলিয়ন 2 মিলিয়ন মানুষ দেখতেছে, কারণ ওদের আইডিয়াটা টপিকটা কফি নিয়ে ইন্টারেস্টেড না, ওরা ইন্টারেস্টেড কেসি কী করতেছে, তারা ক্যারেক্টারটাকে ভালোবাসে। সো অনেক সময় দেখবা বড় বড় বলিউডের সিনেমার নায়করা সিনেমা করলে সিনেমা হিট হয়ে যায়, সিনেমা যদি মিডিয়াম হয়, কারণ নায়কটারই সবাই এত বড় ভক্ত, সিনেমার গল্প যাক বুঝছো বাইরে। সো হোয়াট আই এম ট্রাইং টু এক্সপ্লেন ইজ ইউ হ্যাভ টু ফিগার আউট তাহলে তো আমার কন্টেন্টটা কি ক্যারেক্টার বেসড নাকি আইডিয়া বেসড, দুটো হালকা মিক্স কীভাবে করা যায়। ধরো আমি ভিডিও বানাচ্ছি 5 ways to make money online, দিস ইজ অ্যান আইডিয়া বেসড কন্টেন্ট, নট আ ক্যারেক্টার বেসড কন্টেন্ট। তো এরকম ভিডিও বানাতে হয় কি, মানুষজন তোমার ক্যারেক্টারের সাথে ভালোবাসে না, মানুষজন খালি আইডিয়াই দরকার। এরপর তুমি কী করতে পারো, একটা দুটো ব্লগ বানাতে পারো তোমার লাইফস্টাইল নিয়ে, মানুষজন তাহলে আবার তোমার ক্যারেক্টারের সাথে রেজোনেট করা শুরু করে। দুটো কন্টেন্ট যখন মিক্স হয় সেটা মানুষজন আইডিয়া বেসড হয় প্লাস ক্যারেক্টার বেসড হয়। আইডিয়া বেসড হলো কি এভরি টাইম ইউ ক্যান গেট নিউ ফ্রেশ আইডিয়াস, যে বারবার ক্যারেক্টার তোমার একটাই আছে, কতক্ষণ কিছু আর দেখা হতে তোমার ভিতরে, বাট আইডিয়া নতুন নতুন জিনিস আনা যায় বারবার। আর ক্যারেক্টার যখন মাঝখানে থাকবে মানুষ তোমাকেও ভালোবাসবে, তোমাকে মাঝে মাঝে দেখবে, মাঝে মাঝে তোমার আইডিয়ার জন্য দেখবে। তো এই দুটা ব্যালেন্স সবাই আমরা করতে পারি না, দ্যাট ইজ ওয়ান। আর কন্টেন্ট বানানোর মেইন জিনিস হচ্ছে একটাই, তোমাকে একটু আগে যেটা বলছিলাম, কন্টেন্ট হোক লাইফের ফান্ডামেন্টালি যে কোনো জায়গায় সম্পর্ক তৈরি করার জন্য তোমার যেটা করতে হবে, মানুষজনের ভালোবাসা পাওয়ার জন্য যেটা করতে হবে, তো তোমার মানুষজন চাওয়ার আগে থেকেই আপফ্রন্ট ভ্যালু দিতে পারতে হবে। তো যদি শুরু থেকে তাদেরকে ভ্যালু দেওয়া শুরু করো কন্টেন্টে, দে উইল স্টার্ট লাইকিং ইউ, দ্যাট ইজ ইট। আর জাস্ট ক্যামেরার অন ক্যামেরা প্রেজেন্স একটু ভালো যদি হয় তাহলে ভালো, তুমি কি ঠিক করে গুছিয়ে কথা বলতে পারো নাকি সেটা ভালো, এটাকে বলো আর্টিকুলেশন যদি ভালো হয় তাহলে ভালো। আর এইসব হাবি যাবি জিনিস, আই থিঙ্ক কন্টেন্ট বানানোর জন্য সবচেয়ে বেশি জিনিস যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস। দ্য মোর ইউ স্পিক দ্য বেটার ইউ গেট অ্যাট ইট। ভাই লাস্টলি আমাকে যদি ভাই কোনো সাজেশন দেওয়ার থাকে ভাই তাহলে দেন ভাই, এখানে অন ক্যামেরার মধ্যে। সাজেশন হচ্ছে গিয়ে ডোন্ট বি লাইক মি, বি কনসিস্টেন্ট। ভিডিও যদি এটা খারাপও হয় পোস্ট অ্যানাদার ভিডিও, এটা খারাপ হলে পোস্ট অ্যানাদার ভিডিও, keep posting as long as you don't get to results. You can only have 2 results, that is either you win or you give up, you never lose really. If you don't give up you will win eventually. থ্যাংক ইউ সো মাচ ভাই।